ডর এক্লিপস। পৃথিবী অপার রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর এক্লিপস। ওয়েলকাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম। আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে এবং দ্য মোস্ট ওয়ান্টেড দি রাব্বি রেজা ভাই আপনাদের সঙ্গে রয়েছেন। আসসালামু আলাইকুম। আমাকে তো মোস্ট ওয়ান্টেড বানায়। না, ইউ আর মোস্ট ওয়ান্টেড অফ কোর্স, কজ আপনার কিছু ডাই হার্ট ফ্যান আছে এবং তারা আপনার কথায় অনেক বেশি খুশি হয়, যে কারণে ইউ আর মোস্ট ওয়ান্টেড। অ্যান্ড রেজা ভাই আমাদের সঙ্গে আছেন। রেজা ভাইয়ের কন্ট্রিবিউশন কি ডরে সেটা আপনারা সবাই জানেন। সেই বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলার সময় হলে আমরা অবশ্যই কথা বলবো। আজকের এই এপিসোডটা আমরা পুরোপুরি সাজিয়েছি ব্ল্যাক ম্যাজিকের উপরে। ব্ল্যাক ম্যাজিক কি, কিভাবে এটা ইফেক্ট করে, আসলে এটা ইফেক্ট করে কিনা, এটা নিয়ে রেজা ভাইয়ের বক্তব্য কি, সায়েন্স কি বলছে, অল দোজ থিংস এবং স্টোরিগুলো সবকিছুই হচ্ছে আজকের এই কালো জাদুর উপরে। সো যারা এই অনুষ্ঠানটি শুনছেন কিংবা শুনতে পারছেন না, তাদের সবার প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে আজকের এই অনুষ্ঠানটাকে আপনারা শিক্ষণীয় জায়গাটা থেকে দেখবেন, নট এন্টারটেইনমেন্ট। রেজা ভাই, আপনার অনুমতি ক্রমে আমরা শুরু করতে চাই। জি আচ্ছা, আমরা যেহেতু আমাদের অতিথিরা আসছে, আমরা তাদের স্টোরি শুনি, শোনা ফাঁকে ফাঁকে আমি কথা বলবো। থ্যাংক ইউ। আমি প্রথমেই আপনাকে ফ্লোর দিতে চাই। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি গেস্ট, তার নাম পরিচয় আসলে তিনি রিভিল করতে চাচ্ছেন না। কিছু বিষয় আমি আপনাদেরকে বলতে পারি। উনি এসছেন সাভার থেকে, ওনার বয়স আনুমানিক 23 বছর। ঠিক আছে, আপনি নাম পরিচয় যেহেতু বলতে চাচ্ছেন না, সমস্যা নেই। আমি পুরো ঘটনাটাই আগে জানতে চাই যে কি ঘটেছে বা কি হচ্ছে আপনার সঙ্গে। আচ্ছা, ঘটনাটা আসলে আমার নানু যখন জীবিত ছিলেন তখন থেকে আমার মা খালার 6 বোন। আমার নানুর 2টা ছেলে ছিল, জি, তারা হুট করেই মারা গেছে। নানুর একটা সমস্যা ছিল যে তার কোনো ছেলে সন্তান জীবিত থাকবে না। আর আমার নানু যখনই অসুস্থ থাকতো তার সাথে কিছু না কিছু একটা থাকতো। উনি মারা যাওয়ার 6 বছর আগে যে উনি অনেক অসুস্থ, নাই বললেই চলে এরকম। হুট করে দেখা গেছে যে তার রাইখা আমরা একটু বাইরে আসছি, তার পায়ের কাছে কেমন যেন অদ্ভুত একটা জিনিস বসে আছে, যার শরীরটা পুরাটা কাটা কাটা। এগুলো কি আপনি শুনেছেন না আপনি দেখেছেন? আমার মা বলছে, ওনারা দেখছে আর কি। তো তারপর আর কি আমি ভয় পাবো আমরা যারা আছি, তো বলে নাই। তো এরকম করে প্রায় অনেক সময় আমার নানুকে ডিস্টার্ব করতো। আসতো বারান্দার মধ্যে সাদা কাপড় পরে বসে থাকতো। কে বসে থাকতো? কোন এক মহিলা বসে থাকতো, এমন একটা জায়গায় বসতো, দেখা যাচ্ছে আমার নানু ঠিক যেই টাইমে বেরোবে ঠিক ওই টাইমে উনি ওইখানে থাকতো। তো নানুর একটা অভ্যাস ছিল যে প্রতিদিন মাগরিবের আজানের সময় উনি ওয়াশরুমে যাবে। এটা একটা ওনার অভ্যাস হয়ে গেছিল। আমার যখন মামা মারা যায় তখন আমার নানা বারবার বলছিল যে এই কাজটা যাতে উনি অফ করে, কারণ গ্রামের মধ্যে আর অনেক বাঁশঝাড়, আর উনার এই সমস্যাগুলো হইতেছে। নানাদের যে গরু পালতো, ওনারা গরু পালতো, তো প্রতি বছর গরু মারা যেত। যখন আমার মামা 2টা মারা গেছে তারপর পর আমার খালাতো ভাই একটা মারা গেছে। তারপর হচ্ছে যে একদিন এক হুজুর টাইপের মানুষ আসে, উনি আসছে হচ্ছে চাল নিতে। তখন বাসায় আসার পরে বাড়ির দিকে তাকায় বলতেছে যে তোর তো কোনো ছেলে বাঁচে নাই। চাল কিসের জন্য? মাদ্রাসার জন্য চাল চলে বাইগুলো। ওকে। নানুরে দেখেই বলতেছে তোর তো কোনো ছেলে আজ পর্যন্ত বাঁচে নাই। বললো যে তোর তো সংসারের অভাব অনটন দূর হইতেছে না, আর তোর প্রতি বছর গরু ছাগল মারাই যাইতেছে। তো সে তো অবাক হয়ে যাইতেছে, জানলো কিভাবে? হ্যাঁ, তো বলছে যে তোর মেয়েরও একটা ছেলে মারা গেছে, তোর বংশে কোনো ছেলে সন্তান হইতে দিবে না। তো এরকম শোনার পরে উনি এরকম কিসের জন্য গরুর একটা মাথা না হাড়, গরুর যে ঘর সেখানে উনি রেখে গেছিল মাটির নিচে। তারপর থেকে আর এরকম হয় নাই। তো যখন আমার ভাই হইছে, আমার ভাই হওয়ার পরে, আপনি কি পরিবারে বড় না ছোট? আমি বড়। আপনি বড়। আচ্ছা, এই গল্পগুলো আপনি শুনেছেন? আপনার ওইগুলো হচ্ছে আমার মার মা খালাদের চোখে দেখা। কিন্তু এই গল্পগুলো তো আপনি শুনেছেন মা খালাদের কাছ থেকে, গল্প করেছে আপনাদের সামনে। ওকে। তারপর হচ্ছে আমার ভাই যখন হয়েছে, সেটা হচ্ছে আমার সামনেই হুট করে এমন অবস্থা হয়েছে যে মনে হইতেছে যে বাড়ি স্বাভাবিক, পুরা বাড়ি স্বাভাবিক। বিকালের দিকে মনে হইতেছে বাড়িটা পুরা ভাঙা চুরা যাইতেছে। হঠাৎ করে কালো মেঘ, চারপাশ কেমন যেন কালো হয়ে গেছে। ওর তখন 7 দিন, আর ওর মাথা মনে হইতেছে এই ঠোঁটের চারপাশ দিয়ে রক্ত হয়ে যেতেছে।
এমন অবস্থা। তো তারপরে হচ্ছে ওই যে আমার নানা যে বলছিল যে ওনারা তো বলে গেছিল যে তোর বংশে কোনোদিন ছেলে সন্তান হতে দিবে না, যে তোমার মামা নাই, তাহলে আমার ভাইটা পরে হচ্ছে আমার আম্মু এখানে নিয়ে আসে। তো আমার নানু গত বছর মারা গেছে। মারা যাওয়ার আগে আমরা এখন যে বাসাটায় আছি সেই বাসাটার মধ্যে উনি হঠাৎ করে উনি উপরে শুইতে পারে না, বিছানায় শুইতে না, নিচে শুইতো। কে? আমার নানু। মানে আচ্ছা। উনার মানে এরকম একটা অভ্যাস হয়ে গেছিল যে নিচে শুইতে ওনার ভালো লাগে। তো শুয়ে আছে, তো হঠাৎ করে হাসতেছে রাতের বেলা। সে এমন একটা মানুষ চলাফেরা করতে পারে না, ধরে ধরে নেই, হাসতেছে কেন। তারপরে সকালবেলা বলতেছে কি যে তোমরা কখনো এই যে তোমাদের এই যে আমাদের 3টা দরজা পাশাপাশি, মেইন যে দরজাটা, তারপর হচ্ছে মানে আমি যে রুমে থাকি সেই দরজা আর বারান্দার দরজা, একদম পুরা 3টা দরজা আছে। তো বলছে কি যে কখনো এই নিচে শুইবা না। তখন বুঝি নেই আর কি, ওই জায়গাটার মধ্যে যেই শয় একটা না একটা সমস্যা হবেই। দেখা গেছে যে সে বাজে স্বপ্ন দেখবে, না হয় তার শরীর খুব ব্যথা থাকবে, কিছু না জ্বর আসবে, কিছু না কিছু প্রবলেম হয়। তো এরকম নানু যখন মারা গেছে, তারপর হচ্ছে আমার মার এই সমস্যাগুলা আমাদের পাশে যে বাসাটা সেখান থেকে শুরু হয়। উনি হঠাৎ করে একদিন ওনাকে ডাক দিছে, উনি মানে দেখে নাই যে কে। আসলে নিচের বাসা বলতে ওইখানে হচ্ছে মানে কিছু মানুষ ছিল যারা হচ্ছে ভিতরে এসে রান্না করতো, তখন গ্যাস ছিল না ওনাদের, তো খুলে দিত। এখন আম্মু দেখে নাই যে কয়টা বাজে, যে বের হয়েছে, বের হওয়ার পরে মানে দেখে কেউ নাই। পরে রিটার্ন আসতেছে, আসার পরে উনার শাড়ির আঁচল টানা ধরছে একটা বাচ্চা, উনারই ছেলে। কেমন যেন উনার একটু সেন্স ছিল, উনি ভাবতেছে এই ছেলে আসলো কিভাবে এখানে, আমি তো গেটই খুললাম না। দেখে মানে ছেলেটা হাসতেছে পুরা, এমন ভাবে ধরছে যে শাড়ির আঁচল ছাড়তেছেই না। এখন বলতেছে কি ব্যাপার? দিনের বেলা? না, রাত 4টার আগে। রাত 4টার আগে দরজায় নক পড়েছে? দরজায় না, মানে ডাকতেছে যে খালা উঠেন। ওকে, তো দরজা খোলার পরে দরজা বন্ধ করে মা দরজা খোলার সাথে সাথে চাবিটা নিয়ে কেচি গেটের সামনে গেছে। তো তখন তো অন্ধকার। হ্যাঁ অন্ধকার, মানে তার তো আর খেয়াল নাই যে এটা রাত নাকি সকাল হয়ে গেছে। সে মানে ডাকার প্রতিদিন ডাক দেয়, অভ্যাস হয়ে গেছে। সে চাবিটা নিয়ে গেটটা খুলবে, কেউ নাই। যখন আসতেছে মানে ওই দিকটা যখন ফিরছে, ব্যাক করার পরে দেখে যে একটা ছেলে আমাদের দরজার সামনে, তো আবার উনারই আঁচল ধরা। ভয়াবহ ব্যাপার। তারপর হচ্ছে ছেলেটা এমন ভাবে তারা দেখে হাসতেছে, তার চোখের তো পলক পড়তেছে না। মা কেমন যেন বলতেছে, এই তুমি আমার আঁচল ছাড়ো, আঁচল ছাড়ো, আঁচল ধরছো কেন? সে রীতিমতো ছেলেটা মানে ধাক্কায় যেছে, তাও তার সাথে পারতেছে না। অনেক কষ্টে কিভাবে যেন ছুটে আসছে। পরে হচ্ছে রুমের মধ্যে আইসা সে মানে সেন্সলেসের মতো মানে ডাকতেছে, কিন্তু তার কোনো ভয়েস নাই, জান বের হয়ে যাওয়ার মতো অবস্থা। হ্যাঁ, মানে কি করবে সে জানে না। পরে আব্বু উঠছে, উঠার পরে দেখে যে অবস্থা খারাপ, মানে পানি টানি দিতেছে। পরে আমরা উঠার পরে সে বললো যে এরকম এরকম সমস্যা। তারপরে দেখা যেত যে আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়তাম, উঠছি, মানে নুপুরের যে শব্দগুলা অটোমেটিক চলতে আছে প্রতিদিন রাত 1:30টার পর থেকে 3টার মধ্যে প্রতিদিন হইতো এটা। তো এখন যে বাসায় আছে ওই বাসায় আম্মুর সমস্যাটা হচ্ছে, এই বাড়িটা কি পুরনো বাড়ি ছিল কিনা, মানে অনেক আগের বাড়ি? জায়গাটা মানে পুরনো বলতে পুরাটা একটা জঙ্গল ছিল ওই পুরো এলাকাটাই। আমরা এখন যে বাসাটা আছি ওই বাসার আমাদের ফ্ল্যাটটার ওইখানটায় একটা তাল গাছ ছিল। সাভারের কথা বলছেন আপনি, যে ফ্ল্যাটে এখন আপনারা আছেন? ওকে। নানু মারা যাওয়ার পরে এখন আমি রাত্রে পড়তেছি, তো আমি, আমার বাবা বাসায় থাকে না, আমি আমার ভাই হচ্ছে আপনার ফেসবুকে এমনিতেই করতেছে। তো ওই যে জায়গাটার কথা নানু না করছিল, তো আমরা করছি কি মানে অতিরিক্ত গরম দেখে সবাই একদম নিচে মানে ওইভাবে শুয়েছি। যে নানু কি বলেছিল জায়গাটা নিয়ে? বলছিল যে এই জায়গাটা যাতে আমরা কখনো না শুয়ে থাকি, মানে যাতে 3 দরজার যে মাঝখানের জায়গাটা। তখন 12:30 বা মানে 1টা এরকম। তো হঠাৎ করে আমার ভাই দেখে কি আমার মার মুখটা বাঁকা হয়ে যেতেছে, চোখগুলা স্বাভাবিক মানুষের মতো না, অনেক বড় হয়ে যেতেছে। ওই সময় কি আপনার ওখানে বসেছিলেন? আমি এই সাইডে, আমার ভাই ওই সাইডে, আমরা দুইজন দুই পাশে, দুইজনই, আমি পড়তেছি আর হচ্ছে এমনিতে করতেছে। মা হচ্ছে মাঝখানে, আমার বাবা নাই, বড় ভাই নাই। এখন হচ্ছে আমরা ভয় পাই। হঠাৎ করে আমার ভাই বলতেছে যে আপু আম্মুর কি অবস্থা? মানে ওনার তো কোনো ধরনের কোনো রোগও ছিল না? না, ওই যে নিচের বাসার কথাটা বললাম যে নাই, কিন্তু আমার আম্মু বলছে আম্মু নাকি মানে তুলা রাশি। ওকে। যখন এই সমস্যাটা হয় তখন হচ্ছে যে মারে ও ধাক্কাইতেছে, আর মা এমন ভাবে ওর দিকে তাকায় আছে, মানে সে কথা বলতে পারতেছে না, কিন্তু তার মানে পুরো আত্মা ফাইটা দিতেছে কথা বলার জন্য, কিন্তু সে মানে কথা বলতে পারতেছে না। পরে এখন আমি তো মানে মনে হইলো যে আমার মার তো এরকম একটা সমস্যা হয়। ঠিক তখনই হচ্ছে আমি বললাম যে ভাই তুমি বসো, তুমি মারে ধরো না। আর আমার ভাইয়ের উপরেও তো এরকম সমস্যা দেখে আমরা নানুর বাসা ছাইরা এখানে এসে পড়ছি। তো আমি বলছি তুমি মারে ধরো না, তুমি একটু সাইডে যাও। এমনি সূরা পড়ছি, আয়াতুল কুরসি পড়ছি, ফু দিছি, তারপর পানি ছিটে দিছি, দেন হচ্ছে
10 মিনিট মানে যতক্ষণ আয়াতুল কুরসি পড়ি নাই তার আগ পর্যন্ত ওইভাবেই ছিল। যখন আমি আয়াতুল কুরসি পড়ছি দেন হচ্ছে ওটা ছাড়ার পরে আমার মা অনেক জোরে জোরে চিৎকার করতেছে আর কান্না করতেছে। 1টা বাজে, তখন হচ্ছে আমাদের নিচে এক লোক আছে, সে আমাকে বলতেছে যে সেও ভয় পেয়ে গেছে। চিৎকার করে উনি কি বলতেছিল? চিৎকার করে বলতেছে যে আমার বুকের মধ্যে কেউ পয়সা ছিল, আমারে মনে হয় মায়েরা ফেলবে, আমারে মনে হয় মায়েরা উনি কি ফেলবে। ঘুমন্ত অবস্থার মধ্যে ছিল নাকি সজাগ থাকা অবস্থায়? মানে মনে করেন যে অনেক সময় আছে না যে ঘুমায়ও না, জায়গাও থাকে না, এমন একটা অবস্থা, মানে হালকা চোখ লাগছে এরকম টাইমে। ওকে ওকে। তারপরে হচ্ছে যে উনার কয়েক মাস পর্যন্ত ঘাড় ব্যথা, মানে ঘাড় নাড়াইতে পারে না, এই করতে পারে না। এটা অনেক হুজুর হয়ে গেছে, পানি পড়া এই সেই আনলাম, আনার পরে যায় না, ঠিক 2-3 মাস পরে গেল। তার আরেকটা সমস্যা হয়েছে, সেম হচ্ছে আমরা বিছানায় শুয়েছি, এবার হঠাৎ করে সে কিছু বলতে পারে না। সে বলতে পারে না কি, তার মনে হইতেছে যে কেউ তার বুকের উপরে আইসা বসছে। বুঝলেন কিভাবে আপনার এই বিষয়টা? এটা বুঝলাম কিভাবে, তখন হচ্ছে বুঝি নাই। ওই ফার্স্ট টাইমে যখন আমার ভাই দেখাইছে, ওই হচ্ছে সেকেন্ড টাইম আবার বুঝতে পারছে। ও হচ্ছে যে মানে দেখা গেছে সব সময় মার পাশেই থাকে, তো দেখা গেছে যে মার সাথে কথা বলতেছে, ফাইজলামি করতেছে, হুট করে মা কথা বলে না। ও আবার আমার বলতেছে যে আপু কান্না করে দিছে, এবার মায়ের মানে জোরে জোরে ধাক্কাইতেছে আর মা মা বলে চিৎকার করতেছে। তো আমি দৌড়ে আয়সা বলি কি, টেবিল থেকে পড়তেছিলাম, তো আয়সা বলি কি হয়েছে বলে কি মানে মনে হয়েছে, ওর কাছে মনে হইতেছে মা আর নাই, এরকম একটা অবস্থা। তো আমার বলতেছে কি আপু দেখো মা না কথা বলতেছে না। তো ওইবার তো তাও তাকাই ছিল, আর এবার এমন একটা সমস্যা যে মানে কিছুই বলতে পারতেছে। এখন ওইবারের চেয়ে এবার বেশি খারাপ। পরে হচ্ছে যে আবার সূরা পড়লাম, আবার পানি দিলাম। এবার হচ্ছে যে অনেক জোরে জোরে আমার ভাইয়ের কাছে ওয়াজের ছিল, সেই দোয়া যে আছে, হ্যাঁ ইয়াসিন, সেটা ছাড়লাম। অনেক অনেক কিছু করার পর ঠিক হলো অনেকক্ষণ পরে। সে এইবার তার এমন অসুস্থ হয়ে গেছে যে তার কিছু হইলেই মনে হয় যে তার পায়ের রগ দিয়ে পা দিয়ে কি যেন একটা আসে, কি যেন একটা শরীরে ঢুকছে। হ্যাঁ কি যেন ঢুকে, আর যখন ঢুকে তো যেই জায়গাটা দিয়ে আসে সেই জায়গাটা মনে হয় তার মানে কেমন যেন একটা অস্বস্তি, আর জায়গাটা এরকম ফুলে যায়, মানে মনে হইতেছে যে কি যেন একটা হইতেছে। আপনি একটু আমাকে বলেন তো, প্রথম যে ঘটনাটা ঘটলো, এই যে মুখ বেঁকে যাওয়া, হ্যাঁ এরপরে কি কোনোভাবে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেছেন? হ্যাঁ, মানে উনার ইনজেকশন থেকে শুরু করে সমস্ত কিছু করাইছে। তারপরে ডাক্তাররা বলছে কি যে না, তার হাড়ের সমস্যা আছে, যার কারণে এগুলো হইতেছে। আবার বলছে কি তার মানে রগের মধ্যে সমস্যা হয়েছে, যার কারণে প্যারালাইজড হওয়ার সম্ভাবনা আছে। সব ট্রিটমেন্ট করা হলো, কোনো সমস্যা নাই। পরে আমি নিজে যে 2 বার এক্সরে করাইছি, কিচ্ছু হয় না, রিপোর্ট পুরা নর্মাল। এক হসপিটাল থেকে করছি, উনারা তো বলে যে না উনার তো কোনো সমস্যাই নেই। পরে ভাবলাম যে রিপোর্ট হতে বা ভুল আসতে পারে, আবার যে অন্য জায়গায় করাইছি, বল না উনি তো সুস্থ। সেকেন্ড টাইম যে ঘটনা ঘটলো, এটার পরেও কি আপনার হ্যাঁ ডাক্তার? মানে আছেই, মানে মার যখন ফার্স্ট টাইম থেকে সমস্যাটা, তখন থেকে ঘাড় ব্যথা শেষ হয় না। তারপর হচ্ছে ও মাঝখানে একটা কাহিনী হচ্ছে আঙুল ব্যথা, মানে হঠাৎ করে আঙুল নাড়াইতে পারে না। তারপর হচ্ছে যত হুজুর ছিল যারা আর কি ঝাড়ে, তাদের কাছেও গেলাম, তারাও মানে দিল। এখন যতটুকু করা সব করছি, কিন্তু তারপরেও তার সমস্যাটা ভালো হইতেছে না। আর 2 দিন আগে আমার ভাইয়ের মানে একটা অভ্যাস হচ্ছে চাল ভাজা খাবে, হঠাৎ করে সন্ধ্যাবেলা তার একটা আবদার উঠছে। মা বলছে, মার আমিও জানি মার সমস্যা, কিন্তু সে ছেলে মানুষ না, আমার ভাইজা দিতেই হবে। দিছে, দেয়ার 5 মিনিটও হয়নি, আমি মানে বাইরে গেছি পড়াইতে, আসছি, ও আবার খাওয়া দাওয়া করে বাইরে চলে গেছে। আমার মান মনে হইতেছে কি তারা জানালা দিয়ে মানে আমি ডাকতেছি, আমি হাত বাড়াইতেছি যে মা হাত দাও। আর মানে উনার টোটাল শরীর জ্বরে শেষ, শরীর কাঁপানো উঠে গেছে, যে তারে সে জানালার দিকে তাকাইতেছে আর কাঁপতেছে সমানে। আমি নাকি বলতেছি মা হাত দাও হাত দাও হাত দাও, আমি আসছি, আর আমি নাকি হাসতেছি বাইরে থেকে। অথচ আমি মানে দোতলায় যাবে কিভাবে, আমি বা যাবো কিভাবে? যে যখন আমার ভাইরে বলছে, আমার ও বলে কি হ্যালুসিনেশন। তো আমি তো মানে জিনিসগুলো খেয়াল করতেছি আসলে মার সাথে এগুলো কি হইতেছে। আপনার মা কি বলতো যে এই ঘটনা যখন তার সঙ্গে ঘটা শুরু হলো, যে ওনার সঙ্গে চেঞ্জেস গুলো কি আসে, যখন এই জিনিসগুলো আসতেছে ওনার মধ্যে ফিলটা কি হয়, কি বলতো উনি? উনি বলে যে উনার এমন একটা জিনিস হয় যে এরকম যে কিছু একটা দেখবে, ওই যে নিচের বাসার যে ঘটনাটা, ওই ছেলে। তারপর হচ্ছে উনি ছোটবেলা থেকে এরকম, মানে ছোটবেলায় একদিন আমার মানে খালা মার যে বান্ধবীরা তারা মিলে গ্রামে টিভি দেখতে গেছিল, যখন নতুন টিভি আসছে। তো হঠাৎ করে বাসায় ফেরার সময় খ্যারের পালা থাকে না গ্রামে, ওইখানে দেখে কি যেন অদ্ভুত, মানে ওখানে গরুর যে গোয়াল আছে, পাশে একটা গোয়াল, অদ্ভুত কালো রকমের একটা জিনিস তাদের দিকে আসতেছে। এটা আপনার মা দেখেছে? এটা মা দেখছে, মা দেখার পর সবাই, টোটাল তো সবাই দেখছে পরে। তো এই জিনিসগুলো আমার মার সাথে মানে হইতেছে, কিন্তু এটা হচ্ছে আমার নানির মধ্যে যেরকম ছিল, আমার মার মধ্যে ঠিক সেম জিনিসগুলো ফিরে আসতেছে। এখন হচ্ছে মানে সংসারের মধ্যে দেখা যায় টোটাল শান্তি থাকে না, দেখা যায় এটা কেন হইতেছে, কি কারণে হইতেছে,
বুঝতেছি না। আপনার ক্ষেত্রে সমস্যা কি হয়েছে? আমার ক্ষেত্রে সমস্যা হচ্ছে আমি মানে ওই নিচের বাসায় থাকতে যে মানে শব্দ শুনতাম, আবার দেখা যায় যে আমি এই বাসায় আমার নানু যখন বলছে যে শরীরে সমস্যা হয়, তো আমিও শুনি এরকম মানে দু একটা মাঝরাতে মানে অদ্ভুত একটা গন্ধ আসে। গন্ধ বলতে দেখা যায় এক এক দিন এক একটা, যা 1টা 1:30টার দিকে 2টার দিকে কে রান্না করবে, মানে প্রতিদিন দেখা যায় যে এক এক দিন পরপর এক একটা স্মেল পাইতেই থাকি। আর হচ্ছে ওই জায়গাটায় যখন আমি শুয়েছিলাম ঠিক আমারও জ্বর এসে পড়ছিল, আমারও শরীর ব্যথা ছিল, কিন্তু আসলে পরে আমার আব্বুও বলছে যে আমাদের যে পাশের রুমটা আছে ওই রুমটার মধ্যে একা রাতে শোয়া যায় না, মানে কিছু না কিছু একটা অদ্ভুত ছায়া হাঁটতে থাকে, এরকম সমস্যা হয়। তো আমার যেহেতু কোনো মামা বাচ্চা নাই, তো আমার খালা মা খালাদের আর কি মানে বিয়ের যে ব্যাপারটা এটা অনেক দেরিতে, আর হচ্ছে আমার 2টা খালার এখনো বিয়ে হয় নাই, এজ তো 40+ হয়ে যেতেছে। অদ্ভুত একটা জিনিস, যখন বাড়ি করতে গেছে কিছুদিন আগে বাড়ির নিচ থেকে কিছু তাবিজ পেয়েছে, কিন্তু এগুলা তা আসলে বুঝে নাই কেন মানে কিসের জন্য, যেহেতু মামা নাই, নানা নাই, কোনো গার্ডিয়ান নাই, আছেই শুধু ওই বাড়ির মধ্যে থাকেই 2জন, কিন্তু ওই তাবিজ গুলা কেন করা হয়েছে, কি কারণে করা হয়েছে এগুলো আসলে জানে না, আর তাবিজ গুলো ওনারা ফালাই দিছে। ওকে, আপনি এখানে এসেছেন মূলত আপনার গল্পটা বলার জন্য, পাশাপাশি এটার কোনো সলিউশন আছে কিনা প্যারানর্মাল এবং সায়েন্স কি বলে এই বিষয়গুলো জানার জন্য, তাই তো? জি। ওকে, আমরা এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই কথা বলবো, কিন্তু আপনি যে ঘটনাটা বললেন সেটার উৎপত্তি আসলে কোথা থেকে কিভাবে হতে পারে, সায়েন্স কি বলছে এবং একই সাথে প্যারানর্মাল এক্সপ্লেনেশন কি, সেটাও আমরা এখানে দিব, কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা যেতে চাই। বিশেষ করে আপনার ঘটনার পরই আরেকটি ঘটনা এখানে যুক্ত হবে, স্টোরি যুক্ত হবে, যেটার সাথে ব্ল্যাক ম্যাজিকের একটা বিশেষ সম্পর্ক আছে। আমার মনে হয় যে ওই ঘটনাটা যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন, তাহলে এই তাবিজ দ্বারা যে কি করা সম্ভব যদি সেটা ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে, সেটার একটা বেস্ট এক্সাম্পল আপনি জেনে যাবেন। আপনি ঠাকুর আমাদের সঙ্গে স্টুডিওতে, পরবর্তীতে আমরা কথা বলছি আপনার সঙ্গে। এই পর্যায়ে আমার সঙ্গে যিনি রয়েছেন উনি হচ্ছেন নূর মোহাম্মদ, উনি এসেছেন আশুলিয়া থেকে, ওনার বয়স 27 বছর এবং ওনার ঘটনা আসলে ওনার মুখ থেকে আমি শুনবো। তো নূর মোহাম্মদ, জি, কি বলার আছে? আমি নূর মোহাম্মদ। আমার প্রাক্তন শাশুড়ি প্রেসারে, আমি ওনার মেয়ের সংসার ভাঙার জন্য ব্ল্যাক ম্যাজিক করি আমার খালাতো ভাইয়ের সাহায্য নিয়ে, কিন্তু আমি জানতাম না যে এটার ভয়াবহতা কত দূর। আপনি সেই গল্পটাই এখানে বলতে চাচ্ছেন। আমরা প্রথমেই যে গেস্টকে এখানে স্ট্যান্ড বাই রেখেছি উনি আছেন, আপনাকে আমি এখানে স্টুডিওতে বসিয়ে রেখেছি বিকজ অফ দিস স্টোরির জন্য। সো আপনি ওর গল্পটা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং একই সাথে আমার লিসনার যারা আছে তাদেরকে একটু মনোযোগ দিয়ে শুনতে বলবো। বলুন, পুরো গল্পটাই বলুন আপনি। হ্যাঁ, আমি প্রথম বিয়ে করেছি 2007 সালে। জি। সংসার চলছিল মোটামুটি, কলহ বিবাদ আর কি, আর 10টা ফ্যামিলি যেভাবে চলে ওভাবেই জি চলতেছিল। তো তার ছোট বোন, আমার শাশুড়ি মেজো মেয়ে, ওনার বিয়ে হয়ে যায় কুষ্টিয়া, পালিয়ে বিয়ে করে তারা। জি। শুরু থেকেই তাদের উপরে অনেক যথেষ্ট অভিমান ছিল, ওদের খুব রাগ ছিল, তো এই জন্য বিভিন্ন পর্যায়ে সংসার ভাঙার জন্য চেষ্টা করতেছিল। এক পর্যায়ে আমাকে বললো, তো আমি বললাম যে রংপুরে আমার খালাতো ভাই থাকে, তো ভাবলাম যে ওরা তো ব্ল্যাক ম্যাজিক করে। আপনি একটু নার্ভাস হচ্ছেন, আমি বুঝতে পারছি, হওয়াটাই খুব স্বাভাবিক, হয়তো বা খুব কষ্টও পাচ্ছেন, কারণ ঘটনার যে ভয়াবহতা সেটা আপনারা জানলে বুঝতে পারবেন যে ব্ল্যাক ম্যাজিক কি করতে পারে। একটু সময় নিয়ে আরাম করে বলুন, কোনো সমস্যা নেই, আমরা শুনবো। হ্যাঁ, উনি, আপনি আরেকবার একটু বলবেন যে মানে কার সংসার ভাঙার জন্য আপনি এটা করছিলেন? হ্যাঁ, আমার শাশুড়ির মেজো মেয়ের, নামটা বলতে চাচ্ছি না। না, ওটা বলার দরকারও নাই। মানে এই প্রতিশোধটা আপনি কেন নিতে চাচ্ছিলেন? ওনার প্রচন্ড চাপ, উনি যথেষ্ট রাগী। কে চাপ দিল? শাশুড়ি? হ্যাঁ, শাশুড়ি আমাকে চাপ দিল যে তোমাকে এটা করতে হবে, মানে মেজো মেয়ের সংসারটা হ্যাঁ, ভাঙতে ভাঙতে হবে। উনি কেন চাচ্ছিল সংসারটা ভাঙুক? ওখানে অসন্তুষ্ট ছিল, মানে আমার ডিভোর্স দিলেই শাশুড়ি- তো পারতো, সেখানে আবার সংসার ভাঙার দরকার কি ছিল? না, ওই যে পালিয়ে বিয়ে করছে, এজন্য ও, রাগ ছিল। মেয়ে মানে বাবা মাকে না জানিয়ে বিয়ে করেছে, পালিয়ে বিয়ে করছে। সে কারণে শাশুড়ি চাচ্ছিল যে নিজের মেয়েকে ফিরিয়ে নিয়ে আসার জন্য সংসারটা ভেঙে ফেলে। ভাবে, হ্যাঁ, আচ্ছা, তো এটার জন্য আপনাকে চাপ দিয়েছিল। চাপ দিছে। তো আপনি পলিসি হিসেবে ব্ল্যাক ম্যাজিককে বেছে নিলেন, রাইট? হ্যাঁ, আমার এক খালাতো ভাই, ওর নামটা বলতে চাচ্ছি না, জি। ঘটনাগুলো বললাম ঠিক আছে, উনি পারে। তোরা রংপুর চলে গেল, গিয়ে ওই জিনিসগুলো নিয়ে আসলো। এখন প্রসেসটা আমাকে করতে হবে, কাজটা। আমি ইন ডিটেল জানতে চাই আপনার কাছ থেকে কি কি করেছেন। আমাকে তাবিজ, তারপর অনেক কিছু এনে দেওয়া হয়েছে। আমাকে বলছে যে সন্ধ্যার পর, মাগরিবের আজানের পর ওগুলো পুড়ে ছাই বানাতে হবে, সবকিছু পোড়াতে হবে। হ্যাঁ। আপনি জানতেন ওখানে কি কি আছে? না, জানতাম না যে কিভাবে কি করছে, আমি জানতাম না। একটা জাস্ট মোমবাতি জ্বালিয়ে ঘর অন্ধকার করে ওই আমি ছাই তৈরি করছি, এবং আমার কি তৈরি করেছেন? ছাই, ওই জিনিসগুলো পুড়িয়েছে? হ্যাঁ। আচ্ছা, ওইটা আমার যে প্রাক্তন স্ত্রী, উনি ওইটা ওর সিঁথিতে দিতে হবে, যে কোনো কৌশলে, না জানিয়ে। মানে আপনার স্ত্রীর সিথিতে দিতে হবে ওই না, ছাইটা? আমার স্ত্রী ওর বোনের সিঁথিতে দিতে হবে, মানে যার পালিয়ে বিয়ে সংসারটা করছেন, যার ভাঙতে সংসারটা চাচ্ছেন ভাঙবে। তার সিথিতে জি, দিতে হবে এটা, এই ছাইটা? জি। ওকে। তো আমাদের তো আগে থেকেই কলহ ছিল, পারিবারিক কলহ ছিল,
আমরা এক অফিসে কাজ করি, তো ও কৌশলে নিয়ে গেছে হাতে করে, তো বলতেছে তোর মাথায় কি, মানে এগুলো এইভাবে কৌশলে দিয়ে দিচ্ছে সিদ্ধিতে। আচ্ছা। এখন সে জানেই না, Okay. তার অজান্তেই। এবং আমার শাশুড়ি তার চলার পথে যে পথ দিয়ে অফিসে যেত, সেও আমাদের অফিসে কাজ করতো, একই অফিসে কাজ করতাম আমরা। চলার পথে গেটে বিভিন্ন জায়গায় তাবিজ পুঁতে রাখছিল। এগুলো আমি জানি, দেখিনি, আমাকে বলা হয়েছে যে এগুলো আমি করছি। ওকে। তারপর ওদের কোনো সমস্যাই নেই, মানে ওরা খুবই সুখী আছিল, কিন্তু সমস্যা আমাদেরই বাড়তে থাকে, আমাদের ডিভোর্স হয়ে যায়। মানে আপনাদের নিজেদের ডিভোর্স হয়ে যায়? ডিভোর্স হয়ে যায়। এবং সেটা সমস্যা বাড়তে পারিবারিক থাকে কেন, কি কারণে সমস্যা বাড়ে? পারিবারিক যে কলহগুলো ছিল আমাদের, ওগুলো আরো জটিল হয়ে যায়। সেটা অভিভাবক পর্যায়ে, আমাদের বাবা মা পর্যায়ে চলে যায়, অনেক সমস্যা তৈরি হয়। তারপর আমাদের সংসারটাই ভেঙে যায় 2014 সালের শেষের দিকে। আচ্ছা। পরে 15 সালে আমি সেকেন্ড ম্যারেজ করি, আমার আব্বাই করে। ওকে। অ্যারেঞ্জ এবং লাভ অ্যারেঞ্জ দুইটাই। ওকে। আমার বিয়ে করার 2 সপ্তাহের মধ্যেই আমার স্ত্রী সুস্থ থেকে যারা চিনে জানে যে বলে যে আমাদের গোষ্ঠীর মধ্যে ওই সুস্থ, ও হলো সবচেয়ে সুস্থ, সবসময় সুস্থ থাকে, কোনো রোগ ব্যাধি ওকে স্পর্শ করতে পারে না, ভালো থাকে সবসময়। আমার সাথে বিয়ের পর 2 সপ্তাহের মাথায় একদিন এশারা জানের পর বলতেছে যে আমার শ্বাস নিতে পারতেছি না। আমি বললাম যে হয়তো ফুসফুসের নাকি কোনো সমস্যা, নাকি ঠান্ডা, হয়তো প্রবলেম হতে পারে, ঠিক আছে আমরা ডাক্তার দেখাবো, ভালো ডাক্তার দেখাবো। এরকম হতেই থাকে প্রতি রাত্রি। আর অদ্ভুত ব্যাপার হলো, হঠাৎ মানে জ্বর ছাড়াই, কোনো কিছু ছাড়াই শরীর কাঁপতে থাকে, থরথর করে কাঁপতে থাকে। আমি যেটা দেখলে আমার অনেক ভয় লাগে। তারপর আমরা কিছুদিন পর ঢাকা চলে আসি। আসার পর আরো সমস্যা জটিল হয়। এই রাত হলেই সমস্যা, সারাটা দিন সুস্থ থাকে, এই রাত হলেই সমস্যা। উনি কি জানতো যে আপনি এই ধরনের ব্ল্যাক ম্যাজিক করেছেন, আগের সংসারটা ভাঙার পেছনে আপনি মনে করেন যে এখানে ব্ল্যাক ম্যাজিক দায়ী, এই বিষয়গুলো কি জানতো আপনার দ্বিতীয় স্ত্রী? না, জানতো না। জানতো না। আমরা বিরতি নেব প্রিয় শ্রোতা এই জায়গাটিতে, ছোট্ট একটা বিরতি, এবং 4 মিনিট পরেই ফিরছি। তার মানে ভয়। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, রেজা ভাই রয়েছেন স্ট্যান্ড বাই, এবং একই সাথে আমাদের এখানে বেশ কয়েকজন গেস্ট রয়েছে। আমরা একের পর এক তাদের কাছে যাব। এই অনুষ্ঠানে যদি আপনি আসতে চান, বেশ কয়েকটি প্রসেস আছে। আপনারা নিশ্চয়ই জানেন যে একটা ফোন নাম্বার আমাদের পেজে দেওয়া আছে, সেই ফোন নাম্বারে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। ফোন দেবেন না প্লিজ, আপনারা আমাদেরকে SMS করবেন, এবং যারা এখানে আসে মূলত ওই নাম্বারটি থেকে SMS করেই তাদেরকে নির্বাচন করা হয়। আরেকটি পদ্ধতি আছে, সেটা হলো যদি চান তাহলে আপনারা আমাকে মেইলও করতে পারেন আমার ওয়েবসাইটে গিয়ে। আমার ওয়েবসাইটের ঠিকানা www.rj-kebria.com, that is rjkebria.com। যে নাম্বারটির কথা বলছিলাম 01743075722। আমি আবারও বলছি 01743075722। এই নম্বরে আপনারা SMS করবেন, আপনাদের প্যারানরমাল কি ঘটনা ঘটে সেটা জানিয়ে আপনাদেরকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কবে নাগাদ আপনার স্টুডিওতে আসবেন, যেটা এই গেস্টদের ক্ষেত্রে হয়েছে। তো নূর মোহাম্মদ, আমি যেখানটায় ছিলাম, আপনার দ্বিতীয় স্ত্রীর ক্ষেত্রে কিছু অ্যাবনর্মাল সমস্যা আপনার চোখে পড়লো, তারপর ঢাকা তো আসলাম। আসার পর ওই এশার আজানের পরপরই সমস্যাগুলো বাড়তে থাকে। প্রথম শ্বাসকষ্ট দিয়ে শুরু হয়, যে আমার বুকে চাপ, বলে যে বুকে কি যেন ধরে রাখছে, এরকম সে ডাক্তারের কাছে নিয়ে গেলেন ওই সময়টাতে? বলতেছি জি। পর্যায়ক্রমে। তো তারপর হাত পা কুকুরে আসে, উল্টা দিক থেকে এভাবে কুকুরে আসে, 4 হাত পা একসাথে। আমি, আমার শাশুড়ি, আমার খালা আছে, আমার মামা আছে, ওনার সবাই মিলে ধরে রাখতে পারি না, এতটা শক্তি দিয়ে মানে কুকুরে আসে উল্টা দিক থেকে, মানে আমরা ভয় পেয়ে যাই। আমিও আমার অনেক কাঁদছি ওই রকম অবস্থা দেখে। আমার শাশুড়ি তো নামাজে বসে কাঁদতে থাকে, বিভিন্ন দোয়া পরে ফুদেই, তাও কাজ হয় না। তো এরকম প্রথম একটা জেনারেল প্র্যাকটিশনার, ফার্মেসি ডাক্তার, ওনাকে ডেকে আনলাম, ঘুমের ওষুধ দিল, ঘুমায় গেল। তো দিন হলে আবার সুস্থ, দিনে কোনো সমস্যা নেই, এই রাত হলেই সমস্যা। পরবর্তী রাত্রে আবার একই সমস্যা। ওদিনকার অবস্থা আরো জটিল, রাত তখন 12টা বাজে। আমরা 9টা থেকে 12টা পর্যন্ত ওর পেছনে, কেউ তেল দিয়ে দিতেছি, তেল দিয়ে হাত পা ডলতেছি, কেউ বুকে পাঞ্চ করতেছি। পাঞ্চ করলে ভালো হয়, শ্বাস নিতে নাকি সুবিধা হয় বলতেছে। আর শ্বাস নিতে নিতে এমন অবস্থা, মানে চিকুন স্বর একটা আসে যে কয় আমি আর বাঁচবো না। ও আশ্বাস ছেড়েই দিছে, কয় আমি মনে হয় আর বাঁচবো না। আমরা তো সবাই খুব মানে ভেঙে পড়ছি যে কি হবে। এ নামে ফোন দিলাম। তা আমরা অটোতে করে, ওই টেম্পো গুলো আছে না, ওগুলো তো করে কষ্ট করে নিয়ে গেলাম। এই রাত 12টা বাজে। আমি গরিব মানুষ, আগে বলছি যে আমি গার্মেন্টসে কাজ করি। জি, অল্প টাকা। নিঃসন্দেহে উই রেসপেক্ট ইউ। আপনি গরিব হন আর বড় লোক হন, সেটা বড় কথা না। আমরা আপনি যে সৎ পেশায় আছেন সেটাই সবচেয়ে বড় কথা। বলুন তারপর ওখানে আমি মূলত প্রথমে জরুরি বিভাগে নিতে চাইছিলাম, যাতে আমার টাকাটা যেহেতু কম। তো ওখানকার যে ডাক্তার, উনি বললেন না, পেশেন্টের যে অবস্থা এটা এখানে কিছুতেই গ্রহণযোগ্য না, এখানে রাখাই যাবে না, ওনাকে আপনারা আইসিইউতে নেন। আমি তো জানতাম না যে আইসিইউর কিরকম বিল ওঠে প্রতি 12 ঘন্টায়, তো কিছু জানি না। তো আমি নিলাম যে না, কি হবে, আমি লাগলে টাকা সুদের উপরে টাকা এনে শোধ করবো, তো আমি আইসিইউতেই নেব। আইসিইউতে নিলাম।
বিভিন্ন টেস্ট, তাকে অক্সিজেন মাস্ক লাগালো হলো সাথে সাথেই, জি। বিভিন্ন টেস্ট রাতেই হলো, রাত 3টা পর্যন্ত টেস্ট হলো, সবগুলো রিপোর্টই ভালো, সব রিপোর্ট ভালো। ভালো, কোনো সমস্যাই নেই। পরের দিন যে আইসিইউ বিভাগীয় প্রধান উনি আমাকে সকালে ডেকে নিয়ে বলতেছে যে ও দুষ্টুমি করছে তোমার সাথে, তুমি যে ঘটনাগুলোর বর্ণনা দিছো আমি দেখলাম সামারি, আমি সবগুলো ছবি নিয়ে আসছি, ছবি আছে এখানে, ভিডিও নিয়ে আসছি সবগুলো। ভিডিও নিয়ে আসছেন আপনি, মানে আপনার স্ত্রীর যে, স্ত্রীর ভিডিওটা আমি করতে পারিনি, ওই সময় তো জানেন সিচুয়েশনটা কি রকম। হ্যাঁ আমি রিপোর্টগুলোর ভিডিও নিয়ে আসছি, মানে যে রিপোর্ট আইসিইউ রিপোর্টগুলো সব normal? জি সব নরমাল। আমার গা রীতিমতো শিউরে উঠেছে। তারপর সকাল হতে হতে ইনশাল্লাহ একবারে ফুল সুস্থ, কোনো সমস্যা নেই, উঠে বসতেছে, নিয়ে আসতে পারতেছি, বলছে যে 8টার দিকে ছেড়ে দিব। আমাকে যেটা বললো আইসিইউ বিভাগীয় প্রধান যে তোমার বিয়ে করছো কতদিন, বললাম যে তখন তো অল্প কিছুদিন, 3-4 মাস এরকম হবে, কয় অন্য ছেলের সাথে সম্পর্ক আছে এই সেই। মামা আমাকে নানানটা বুঝিয়ে বলছে যেহেতু কোনো সমস্যা নেই, কিছু তো একটা বলতে হবে, মানে এরকম একটা ভং ধরেছে বা এরকম হ্যাঁ একটা ভং কিছু। করেছে বা তোমাকে প্রেশার দেওয়ার জন্য এরকম করতেছে বা এখানে কোনো প্রবলেম আছে বা তুমি দুর্ব্যবহার করো। কিন্তু কিবরিয়া ভাই জানেন খুব মধুর সম্পর্ক ওর সাথে আমাদের যে বিভিন্ন বিষয়ে কোনো মত পার্থক্য নাই, খুবই ভালো সম্পর্ক। আমি বললাম যে না স্যার এরকম তো চান্স নেই, ওর সাথে আমার খুবই ভালো সম্পর্ক। 7 দিনের ওষুধ দিয়েছে, একটা আইসিইউ পেশেন্ট যেখানে তাকে মাত্র 7 দিনের ওষুধ দেওয়া হয়েছে, কোনো সমস্যা নেই। এই জন্য উনি দিনে যেটা দেখে বলতেছে যে এই পেশেন্টটার আইসিইউতে দেওয়ার প্রয়োজন ছিল আর আগের ডাক্তার তো বলেছে যে আগে ICU ডাক্তার তো না, এই পেশেন্ট আইসিইউ ছাড়া অন্য কোথাও হবে possible না। এতটাই জটিল অবস্থা। আমরা টাকা পরে রংপুর থেকে আনি, বিভিন্নভাবে আনে আর শুট করে রোগীর বাইরে নিয়ে আসছি। ওই রাত্রে আবার ওই একই সমস্যা। তা আমরা এখন মানে একেবারে হতাশ, মানে দেখতেছি না যে এটা কিছুতেই কিছু না, এটা অন্য ব্যবস্থা করতে হবে। আমি প্রথম যে ডাক্তার দেখাবো, ঝাড়ফুঁক ফকির কবিরাজ পরে, আমি আগে ডাক্তার দেখাবো যত টাকায় যাক। ঝাড়ফুঁকে আমি তেমন একটা বিশ্বাস করি না। আমি রংপুর নিয়ে গেলাম। আমাদের বিয়া ভাই জানেন যে রংপুর অঞ্চলটা কিন্তু এই যে ব্ল্যাক ম্যাজিক, পীর, এই যে ফু দেয়, ফু বাবা, এসবে খুবই বিখ্যাত। প্রত্যন্ত অঞ্চলগুলো এগুলা ভরে গেছে, আপনি প্রত্যেকটা গ্রামে 2-1 করে পাবেন। আচ্ছা, তো নিয়ে গেলাম। তো ওখানকার আমার শ্বশুরবাড়ি এলাকার একটা ভদ্র মহিলা, ওনার নাকি 7টা জিন আছে, তো ওখানে নিয়ে গেলাম। তো এবার ওনার কাছে যাওয়ার সাথে সাথেই কিছুই নেই, কিছু নেই মানে ওই সমস্যাগুলো আর নাই। ওকে। তো আমরা ঢাকায় থাকতেই ওনার দ্বারা কাজ করায় নিছি কিছু। আমার খালা শাশুড়ি আছে, উনি কি বললো আপনাদেরকে দেখার পরে? উনি কি বলেছিল? উনি বলতেছে যে এটা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আপনার স্ত্রীকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আপনাদের সংসার ভাঙার জন্য। তখন আপনার স্ত্রী তো জানে না যে আপনি আগে এসব কাজ করেছেন? না। তখনও জানে না উনি? না। আচ্ছা। বললো যে আপনার সংসার ভাঙার জন্য ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তো আমরা জানতে চাইলাম যে কিভাবে করলো। তো বললো যে এটা ঢাকাতেই করা হয়েছে, তোমরা যেখানে থাকো, এবং এটা সেফটি ট্যাঙ্কে একটা ফেলানো হয়েছে, একটা ওনাকে খাওয়ানো হয়েছে। এবং আমরা আমি 6-7 জায়গায় গেছি, সবখানে একই কথা বলা হয়েছে যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তো ওখান থেকে কিছু তাবিজ দিল, দেওয়ার পরও পুরোপুরি সুস্থ না। ওখানে প্রায় 2,500 টাকার মতো নিছে এই কাজগুলো করার জন্য। আমরা আবার ঢাকায় আসলাম, গার্মেন্টসে কাজ করতেছে, ও বাসায় রেস্টে থাকে। তো আবার একই সমস্যা, আবার সমস্যা, এটাগুলো হইতেইছে, মানে স্ট্যান্ড বাই প্রতিদিন হইতেইছে। পরে আমরা মানে এতটাই হতাশ যে আমরা বাঁচার আশা ছেড়ে দিছি। এদিকে তো আমি একা কাজ করে, ওর চিকিৎসা প্লাস আমার সংসার, আমার বাবা মা, এগুলো চালাইতে হিমশিম খাই যেতেছি। ও হতাশ বলতেছে যে যদি সুইসাইড মহাপাপ না হইতো তো আমি ওই পথটাই বেছে নিতাম। এতটা কষ্ট, আমার শ্বাস নিতে এতটা কষ্ট হয়, আর মাংসপেশিতে মনে হয় সুই ঢুকাই দিলে যেরকমটা অনুভূতি ওই রকমটা হয়। এবং শুধু রাতের বেলাতেই হয়? হ্যাঁ, শুধু রাতের বেলা। আমি এমনও দিন আছে যে 7টা দিন অফিসে কষ্ট করছি, কাজ করছি, এবং রাতে বাসায় সারা রাত সেবা করছি। টেক ইউর টাইম, নো প্রবলেম। এতটা কষ্ট। আমার শাশুড়ি, তার একটা মেয়ে, খুব কষ্ট। আমার বাবা একবার দেখতে আসছিল, দেখে আমার আব্বাই কেঁদে দিয়েছে ওর অবস্থা দেখে, কিভাবে বেঁচে আছে। আমার আব্বার এক পরিচিত লোক আছে, হিন্দু ভদ্রলোক, নাম মনোরঞ্জন। উনি এসব প্যারানর্মালি যে সমস্যাগুলো সমাধান করে। ওনার আব্বা ঈদের বাড়িতে গেছি, ওখান থেকে নিয়ে গেছে, বলছে কত টাকা লাগুক আমি ওখানে আবার চিকিৎসা করাবো। আব্বা নিয়ে গেছে। তো ওখানে নিয়ে যাওয়ার পর মাটিতে করে শক করে একটা জায়গা ধরলো। তো ওনার ইন ডিটেলস সব বলে দিল যে এই সমস্যা হয়েছে, এই সমস্যাগুলো হয়। তো আমরা মিলিয়ে দেখলাম যে হ্যাঁ সত্যই তো। পরে যে কিভাবে এটা সমাধান, কি বললো যে সমাধান আছে, কিন্তু 2,500 টাকা লাগবে। তো আমরা 2,000 টাকায় করি আর কি। অনেক রিকোয়েস্ট করার পর কি লাগবে ওগুলো নিয়ে আসলাম, মুরগি নিয়ে আসলাম। তো অত্যন্ত জঘন্য ভাবে উনি করছে আর কি, প্রসেস গুলা করছে। কিভাবে করেছে আমাকে একটু বল। মুরগিটা কি করলো?
আমি জানতাম না যে ইনি এই কাজটা করবে। উনি বলছে, ব্ল্যাক ম্যাজিকটা করবে। হ্যাঁ, মিসেস এর উপরে যেটা করা হয়েছে ওটা নষ্ট করার জন্য উনিও একই কথাই বলতেছে যে আপনার স্ত্রীকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে সংসার ভাঙার জন্য। তো মাটিতে প্রথমে একটা মূর্তি আর্ট করলো, যে দুই ঘাড়ে আমার মিসেসকে পা রাখতে বললো। তো রাখার পর ওখানে বিভিন্ন সিঁদুর, বিভিন্ন মন্ত্র এগুলা লাগিয়ে ছবিটা, যে মাটিতে যে মূর্তির ছবিটা আর্ট করা আছে ওখানকার বুকে বরাবর নিয়ে মুরগিটা কেটে ফেললো, এক কোপে কেটে ফেললো। কেটে যে ব্লাডটা ওটা পায়ে ভরায় দিল, কিছু ব্লাড বোতলে ভরলো, ওটা দিয়ে নাকি গোসল করতে হবে, পুরা বাড়ি ছিটিয়ে দিতে হবে, এই প্রসেসটা। তো ওইটা আমরা করে চলে আসলাম। অ্যানাদার ব্ল্যাক ম্যাজিক। হ্যাঁ, আরেকটা ব্ল্যাক ম্যাজিক হলো। এটা খুবই ভয়াবহ, মানে আমি ভাবতেও পারিনি যে উনি এই কাজটাই করবে। আর প্রচুর ভয় লাগছে আমার যে এটা কি জঘন্য। আমার স্ত্রী খালি বারবার আমার দিকে দেখতেছিল, যে মানে বুঝে উঠতে পারছে না যেটা কি করবে। আমি বলতাম যে একটু ধৈর্য ধরো। পরে রাস্তায় তো এটা নিয়েই শুধু বলতেছে কি হলো, এটা কি করলাম। আল্লাহর কাছে মাফ চেয়ে নেবো, আল্লাহ তো মহৎ ক্ষমাশীল, আল্লাহ মাফ করে দেবেন। এটাও যেহেতু আরেকটা কুফরি। অদ্ভুত ভাবে বাসায় আসার পর সুস্থ, অনেকদিন নাই, আবার আমরা ঢাকা চলে আসলাম কাজের জন্য। এদিকে তো মানে আমার আব্বা তো অসুস্থ, আমাকে সবকিছু করতে হয়। আমার এক বাপের এক ছেলে, বড় বোন আছে, বিয়ে হয়েছে আগে, সবকিছু আমাকে করা লাগে। এমনকি আমার শাশুড়িকেও হেল্প করতে হয়। আমার শাশুড়ি যেহেতু আর সন্তান নেই, ওনাকে হেল্প করি। বুঝতে পেরেছি, আপনার সবাই আপনার উপর অর্থনৈতিকভাবে নির্ভর। এই জন্য আমাকে খুব দ্রুত ঢাকা চলে আসতে হলো, যে আমরা না এভাবে বসে থাকলে হবে না, আমাকে আবার ঢাকা গিয়ে গার্মেন্টসে তাদের কাজ করতে হবে। আসলাম, দুজনে চাকরি নিলাম। তো আবার ওই রাত হলেই সমস্যা, রাতে যদি একটু ওয়াশরুমে যায় এসেই সমস্যা, মানে ওই বুকে প্রেসার, ওই সুচ দিয়ে হানতেছে, কিছুদিন ভালো থাকে, তারপরে আবার একই সমস্যা। আমি তখন একটু আয়াতুল কুরসি করে ফুদেই, আর একটা দোয়া শিখছি, ওটা পরে যখন ফুদেই তখন আল্লাহর রহমতে অনেকটা ভালো হয়ে যায়, ঘুমায়। আমি মাথায় তেল দিয়ে আর দোয়াটা পরে ফুদেই, তখন একটু ঘুমায়। যেটা 2টা 3টা 4টাও বেজে যায়। একটু গত সপ্তাহে আমার এই সমস্যাটা হয়েছিল, জটিল হয়ে গেছিল। তো একটা তাবিজ দিচ্ছে, ওই হিন্দু ভদ্রলোক একটা তাবিজ দিচ্ছে, এটা পরে রাখতে হবে সবসময়। তো আমি বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ইয়েতে দেখে হুজুররা বলে যে তাবিজ পরে থাকা ঠিক না, তখন এটার উপরে বিশ্বাস চলে আসে, তাবিজের উপরে। এই জন্য আমি ওই জায়গা থেকে আমি বলতেছি না, তাবিজ পড়ার দরকার নেই। এবং আপনারও তাবিজের ব্যাপারে কিছু শুনছি, তো আমি প্রেশার দিই যে না, তাবিজটা পড়ে রাখা ঠিক নেই, তুমি নামাজ পড়ো 5 ওয়াক্ত আর আয়াতুল কুরসি পাঠ করো, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তাবিজটা আমি জোর করে খুলে রাখছি। খুলে রাখার 2 রাত্র পরে আবার ওই সমস্যাটা, হাত পা কুকড়ে আসতেছে, মাথার এখানে আমার এরকম অনুভূতি, আমার মাথা বরাবর যদি সুই ঢুকাই দিলে এরকম হয়, এরকম হইতেছে এখানে। আমি মনে হয় আর বাঁচবো না বলে জোরে কাঁদতেছে, মানে চিৎকার করে। রাতে অনেক মানুষ এসে গেছে। এমন হয়েছিল আমি যখন এর আগে গাজীপুর ছিলাম, আমার এক লোক মারতে আসছিল, ওই মিয়া তুমি বইয়ের উপরে এভাবে নির্যাতন করো, অথচ মানে ঘটনাটা না জেনেই। রাইট। পরে আমার সম্বন্ধী শালা, ওরা ওখানে থাকে, ওনাকে ডাক দিলাম, ওরা এসে যে হাত পাও ডলাডলি শুরু করলো। আমি আয়াতুল কুরসি পাঠ করে ফু দিতেছি, তাবিজটা আবার পড়ায় দিলাম, তো আবার কিছুটা। তো এখনো ওই সমস্যাটা হইতেছে। মাঝখানে একটা কথা ভুলে গেছি, জানুয়ারিতে আমার বাবা মারা গেছে। এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে আমার বাবা অসুস্থ হয়, আমার মাও অসুস্থ। তারপর ওদের এই অসুস্থতা দেখে আমিও আমার অফিসে গিয়ে কাজও করতে পারি না, এমন অবস্থা। আমার বাবা মারা গেছে, আমার আব্বা একটু সুস্থ, কিন্তু উনিও ওয়াশরুমে গেছে রাতে, কেউই জানে না, আমরা কেউই জানি না। মূলত ওয়াশরুমে গেলে আমার মাকে নিয়ে যায়, মাকে বলে যায় বা লাইট নিয়ে যায়, কিন্তু অদ্ভুত ভাবে আমার আব্বা ওখানেই ওয়াশরুমের ভিতরেই মরে পড়েছিল। পরে রাত 4টার দিকে মা প্রথম গিয়ে দেখে, পরে আমরা তো পরের দিন গিয়ে দেখলাম। আমি মনে করি যে ঘটনা একই সূত্রে, মানে ওটার কারণেই হইতেছে, আমার এখন যেটু মনে হইতেছে। ব্ল্যাক ম্যাজিকের ভয়াবহতা কি সেটা আমরা ডরি ক্লিপসে নিয়মিতভাবেই তুলে ধরবো প্রিয় শ্রোতা। আমরা চাই যে সাধারণ মানুষ যারা আছেন তারা বুঝে না বুঝে এই জায়গাটা থেকে সরে আসুক। এটা যে আসলে কত বড় ভাবে আপনার উপরে স্পিরিচুয়ালি ইফেক্ট করতে পারে সেটার আরো বড় বড় উদাহরণ আপনারা ভবিষ্যতে ডরি ক্লিপসে শুনবেন। এ পর্যায়ে রেজা ভাই বলবেন নিশ্চয়ই। একটা বিষয় আমার আপনার কাছ থেকে জানার আছে, সেটা আমারও কেন জানি মনে হচ্ছে যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট। সেটা হলো, যদি শয়তানের কাছে মাথা নত করা হয় কোনো একটা বিশেষ স্বার্থের জন্য, ওই স্বার্থটা হাসিল হলে পার্টিকুলার টাইমের জন্য, তাহলে কিন্তু অনেকেই আবার ওই জায়গাটায় আর যান না। সেক্ষেত্রে শয়তানকে তাকে আবার বাধ্য করতে থাকে কিনা যে হ্যাঁ বারবার আমার কাছে আসো, বারবার আমার প্রতি অর্শিপ দাও, যেটা আমরা এর ক্ষেত্রে দেখছি। একটা যখন ব্ল্যাক ম্যাজিক কাটাতে আরেকটা ব্ল্যাক ম্যাজিক করলো, মানে শয়তানের কাছে আবার যখন গেল, তখন দেখা গেল যে ও কিছুদিনের জন্য ভালো থাকে এবং তারপর ওর মধ্যে আবার ওই জিনিসটা চলে আসে। সো এটা নিয়ে আসলে প্যারানরমাল জায়গা থেকে এক্সপ্লোরেশনটা আসলে কি?
হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক এমন এক জিনিস যেটা ছেলেটা বললো যে একবার ব্ল্যাক ম্যাজিক করার পরে সে সুস্থ হয়ে গেছিল, তারপরে সে আবারও সুস্থ হয়ে গেছে। ওকে, যখন কেউ একবার ব্ল্যাক ম্যাজিকে প্রবেশ করবে, শিরক করে ফেলবে, আল্লাহর সাথে নাফরমানি করে ফেলবে, জি, সে বারবারই এটা শরণাপন্ন হইতে হবে। ঠিক তেমনি যেমনি আমরা যখন একটা মিথ্যা কথা বলি তখন বারবার মিথ্যা কথা বলতে একটা সত্যি ঢাকার জন্য আমাকে হাজারবার মিথ্যা বলতে হচ্ছে, কারণ নাহলে তো মিথ্যার পর মিথ্যা, মিথ্যার পর মিথ্যা, তারপর সত্যিটা ঢেকে যাচ্ছে পুরোপুরি। ঠিক তেমনি ব্ল্যাক ম্যাজিক আপনি একবার করবেন, হয়তো আপনার উপকার হবে, আপনি ভাবতেছেন আপনার উপকার হয়ে গেছে, আর কখনো করবো না, একবারে আমি লাস্ট। কিন্তু এই যে আপনি ঢুকে গেছেন যে এই জগৎটাতে, আর বের হওয়ার কোনো উপায় নেই। মানে শয়তান তাকে বারবার তার কাছে ডাকবে, শয়তান তাকে এমন বিপদে ফেলবে, সে বাধ্য হয়ে শয়তানের চেষ্টা করবে, শয়তানের কাছে যাবে, সে নিজের জানতে হোক অজান্তে হোক, আলটিমেটলি শয়তানের মানে পূজা করবেই সে। ওকে, তার মানে আমরা যেটা বুঝলাম যে একবার যদি ব্ল্যাক ম্যাজিক করে কেউ কোনো উপকার পায়, তার বিপদ ভবিষ্যতে অবশ্যই আসবে, 100% এই কারণে আসবে যে শয়তান তাকে বিপদে ফেলে হলেও তার কাছে যাইতে আবার বাধ্য করবে। ছোট্ট একটা এক্সাম্পল দিলে বুঝবেন, যারা জুয়া খেলে তারা কি কখনো বেরোতে পারে? একবার খেলে যখন মজা পায় যায়, টাকার মজা, যে আমি 1 টাকা দিলে 10 টাকা পাচ্ছে, এই যে মজা, ধ্বংস হয়ে যায় একেবারে, পুরো ধ্বংস। ড্রাগের ক্ষেত্রেও তো আমরা সেটা দেখি, ড্রাগ যারা একবার নিয়ে নেয়, ড্রাগের ক্ষেত্রে আলটিমেটলি এফেক্ট হয়। যাই হোক, আল্লাহ সবাইকে শেফা দান করুক, আল্লাহ সবাইকে মুক্তি দান করুক, এবং যারা এই ধরনের কাজ বুঝে না বুঝে করেছেন তারা ফিরে আসুন এখান থেকে। তবে একটা বিষয় আমরা বোধহয় একটু আশ্বস্ত করতে চাই, যারা অলরেডি না জেনে করেছে বা জেনে করেছে, জেনে করলে তো একটা ক্ষতি হবেই, না জেনে যারা করেছে, না, আল্লাহ তো বলেছে যে না জেনে পাহাড় পরিমাণ গুনাহ করলে আমি মাফ করে দিব, তাদের বোধহয় রিটার্ন আসার সুযোগ আছে যদি কেউ আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ সবচেয়ে ভালো জানেন, আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে তো এটা আল্লাহর ইচ্ছা, কিন্তু যদি খাস দিলে কেউ তওবা করে আল্লাহ সবই মাফ করে। রাইট, শিরক যদি করে ফেলছে না জেনে করলে আল্লাহ নিশ্চয়ই মাফ, আল্লাহ চাইলে মাফ করতে পারে, আল্লাহর ইচ্ছা। কিন্তু আমি বলবো যে তওবা করে এখান থেকে বাইরে আসেন। ওকে, আচ্ছা, আপনি তো শুনলেন, আপনাকে আমি স্টুডিওতে বসিয়ে রেখেছি, কিছু কি মনে হচ্ছে গল্পটা শোনার পরে যে ঘটনা ঘটেছে? ইভেন আপনি তো নিজের বাড়ি নিয়েও বলতেছিলেন যে আপনাদের বাড়িতে এই ধরনের একটা ঘটনা ঘটে, বা আপনার কি মনে হয় যে ব্ল্যাক ম্যাজিক কি করতে পারে? আসলে ভাইয়া, কিছুদিন আগ পর্যন্ত আমি আসলে বিশ্বাস করতাম না যে ব্ল্যাক ম্যাজিক এগুলো কি হয়, এগুলো কি মানে একটা মানুষ কিছু লিখলো আর সেটার অনুযায়ী সবকিছু হবে, বিশ্বাস করতাম না। কিন্তু পরবর্তীতে যখন নাকি মানে জিনিসগুলো স্টেপ বাই স্টেপ মিলাইলাম, যে আমার ফ্যামিলিতে কি হইতেছে আর আমার খালাদের আজকে এই পজিশন কেন, একটা মানুষ 40 ইয়ার্স হয়ে গেলে কি পর্যায়ে হইতে পারে, 2টা খালা এখন আনম্যারিড, আর আমার কোনো মামা বাঁচে নাই, আবার ইভেন বাড়ি করতে যাও এই একটা সমস্যা হইলো। সবকিছু মিলানোর পরে মনে হলো আসলে ব্ল্যাক ম্যাজিক বলতে কিছু একটা আছে। আমার মনে হইতেছে যে জিনিসগুলো আসলে অনেক ভয়াবহ একটা ব্যাপার, কারণ উনি একটা ব্ল্যাক ম্যাজিক করার পরে উনার লাইফ পুরাই চেঞ্জ হয়ে যেতেছে। যে কয়টা কাজ করতেছে সে কয়টা কাজের মধ্যে তার শুধু দেখা গেছে যে কোনো জায়গায় ইমপ্রুভ নেই, 2 দিন ভালো, তারপরে সে আবার একই পজিশনে ফিরে আসতেছে। ইতিমধ্যে তার বাবারও একটা কাজ হয়ে গেছে। স্টেপ বাই স্টেপ যদি শুধু তার এরকমই হইতে থাকে, তার কি ফার্স্টের ব্ল্যাক ম্যাজিক থেকে এরকম হইতেছে? আমরা প্রিয় শ্রোতা, এখানে একটা বিষয় আপনাদেরকে স্পষ্ট করে বলি, সেটা হচ্ছে অবশ্যই আপনারা এই ধরনের কোনো সমস্যা থাকলে, সেটা ব্যক্তি জীবনে হোক বা অন্য কাউকে হেল্প করার জন্য হোক, প্রথমত অনিষ্ট সাধন করতে গেলে সে অনিষ্ট কিন্তু আপনার উপরই হবে, যেটা ওর ক্ষেত্রে হয়েছে, যে ওর শাশুড়ির কথা শুনতে গিয়ে একটা খারাপ কাজ করতে গিয়েছিল, নিজের সংসারটা গেছে, এখন পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। যদি আপনাদের সুস্থ হবার জন্য কখনো কোনো, আমি আবারও বলছি, জোর দিয়ে বলি, কখনো কোনো ধর্মীয় আলেম কিংবা কারো কাছ থেকে, যারা এসব কাজে পারদর্শী, তাদের কাছ থেকে কোনো পরামর্শ নেন, আপনি নিশ্চিত হয়ে নেবেন যে উনি কোনোভাবেই শিরকি কায়দা বা কুফরি কায়দায় কিংবা ব্ল্যাক ম্যাজিক করে আপনাকে হেল্প করছে কিনা। যদি সেটা করে তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, সাময়িকভাবে হয়তো আপনি লাভবান হবেন, কিন্তু আপনি পার্মানেন্টলি ক্ষতিগ্রস্ত হবেন। এবং এটা শিরক যারা করেন তাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করেন না। এরকম অনেক ভণ্ড পাবেন যারা অনেক সময় দেখবেন যে বিভিন্ন লেবাস ধরে থাকেন, যাদেরকে দেখে আপনার মনে হবে এর চেয়ে বড় ইবাদতকারী আর হয়তো বা নেই, কিন্তু আপনি নিশ্চিত না হয়ে তার উপরে কখনোই নির্ভর করবেন না যে উনি যে আপনাকে যে বিষয়টা দিচ্ছেন সেটা আদতেও ধর্মীয় নিয়ম কানুন রীতির বাইরে কিনা। আর তাবিজ সম্পর্কে সবসময় আমরা বলি, তাবিজ পুরোপুরি হারাম, এটা শিরক, এবং এটা আপনারা নিজেরা স্টাডি করবেন, নিজেরা স্টাডি করে তারপরে আপনারা দেখবেন যে আমরা যেটা বলি সেটা সঠিক কিনা। এই পর্যায়ে আমি আরো একজন গেস্টকে ইনভাইট করতে চাই, এবং আপনাদের দুজনকে আমরা নিশ্চয়ই কিছু বিষয়ের ব্যাপারে পরামর্শ দেবো, এবং রেজা ভাই সেই পরামর্শটা দেবেন, বাট সেটা অন এয়ার না, বিকজ এই প্রবলেমগুলো পার্সন টু পার্সন আমরা বলে থাকি। ব্ল্যাক ম্যাজিক কাটানোর বিশেষ কিছু পদ্ধতি আছে, সেটা আমরা আপনাকে বলবো, এবং আপনি নিজে চাইলেও এটা যিনি আসলে আলেম আছেন তার কাছ থেকেও পরামর্শ নিতে পারেন। ওকে, থ্যাংক ইউ, আপনাদের দুজনকে অনেক বেশি ধন্যবাদ আমাদেরকে আজকে এখানে স্টুডিওতে আসার জন্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছে তৌহিদ এসছে আশুলিয়া থেকে। সো তৌহিদ, আপনি একসময় মাদ্রাসায় পড়াশোনা করতেন, বর্তমানে আপনি জবে আছেন এবং আপনি একজন ডান্সার। কি ঘটনা, যে ঘটনা আজকে আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছেন? একেবারে শুরু থেকে শুনতে চাই। 2011 সালে, তো তখন আমি
মাদ্রাসায় পড়ি, তো ওখানে মাদ্রাসার পাশে মসজিদ ছিল। জি। তো মাদ্রাসা থেকে আর কি আমি তখন লেখাপড়া ভালো ছিলাম, সবাইকে বলে আমাকে ক্যাপ্টেন বানানো হয় মাদ্রাসার। তারপর মুয়াজ্জিনের বাড়ি ছিল পটুয়াখালী, তো মুয়াজ্জিন আর কি বাড়িতে যাবে, গ্রামের বাড়িতে বেড়াইতে। জি। তো এই সময় আমাদের হুজুরের এখানে আসা হয় মুয়াজ্জিনে। তো এসে বলে যে হুজুর আমি তো একটু বাড়িতে যাব, তো আপনার কোন ছাত্রকে যদি আজান দেওয়াইতেন, শুধু ফজরের আজানটা দিলেই হইতো, আর এশার আজানটা, আর দুপুরে জোহর আর আসর যে কেউ দেবে। তো হুজুরে তারপর চাবিটা আমাকে এনে দেয়, কয় আজান দিতে। আমি কই ঠিক আছে। তো 3-4 দিন এভাবে যায়। 5 দিনকের দিন, সেদিন ছিল মঙ্গলবার রাত, আমার স্পষ্ট মনে হচ্ছে মঙ্গলবার রাত। আমরা সবাই ঘুমাইছি। কে জন্য এসে আমাদের মাদ্রাসার যে সেক্রেটারি ছিল, উনি এখন মৃত, মারা গেছেন। তো উনি আর কি খুব রাগী ছিলেন, আর কি কিছু একটা হলে খুব রাগারাগি করতেন। তো একটা ভয় করতাম, আর ছোট ছিলাম তো খুব একটা ভয় করতাম। জি। তো কি আমি ঘুমাইছিলাম, আমাকে আবার একটা অভ্যাস আছে যে কেউ যদি নাম ধরে একবার ডাক দেয় আমি শুনতে পাই, তখনই ঘুমটা ভেঙে যায়। তো তারপর আমাকে কে যেন 2বার ডাকে তাওহীদ তাওহীদ করে, যে ওর আজান দিবি না। সব মসজিদে আজান দেওয়া হয়েছে। তো আমি মানে খুব ভয় পাইছিলাম যে সেক্রেটারি হুজুর কখন জানি এসে আবার রাগারাগি শুরু করে, কারণ আমি মাদ্রাসার ক্যাপ্টেন, সবাই মানে যে যাই করুক সব দোষ পড়ে আমার উপর, যে তুই থাকতে এটা করলো কেন এই। তো আমি খুব ভয় পাই, খুব তাড়াতাড়ি উঠে আর কি উঁচু করি নেই, তো একটা গেঞ্জি নেই, তো উঁচু ছাড়ে আজান দেওয়া যায়। তো গেঞ্জি নিয়ে টুপটে নিয়ে আমি মসজিদের দিকে যাই। তো মসজিদের দিকে গিয়ে দেখি যে মসজিদে মানে কয়েকজন লোক নামাজ পড়তেছে। তো আমি ভাবলাম যে হয়তোবা তাবলিগের লোক আসছে মসজিদে, তো প্রায় সময় তাবলিগের লোক আসে বিভিন্ন জায়গা থেকে। তো আমি ভাবলাম যে হয়তো আজান ওরা দিচ্ছে, দিয়ে ওরা নামাজ পড়তেছে, নামাজ টাইম শেষ হয়ে গেছে। তো আমি তারপর গিয়ে বসলাম এক কোনায়। একটা সবচেয়ে আমার কাছে ঘটনাই লাগছে যে আমি ওই রকম মানে এত লম্বা মানুষ আগে কখনো দেখিনি, মানে যারা নামাজ পড়তেছিল। হ্যাঁ। আমরা বিরতি নেব প্রিয় শ্রোতা এই জায়গাটিতে। আপনারা শুনছেন ডর এক্লিপস। আজকে এখানে বেশ কয়েকজন গেস্টকে আমরা পেয়েছি। আমরা ডর এক্লিপসের দ্বিতীয় ঘন্টায় ঠিক রাত 12টায় ফিরবো। 5 মিনিট পর আমরা আবারও ফিরে আসছি ডর এক্লিপসে। ডর মানে ভয়। ডর এক্লিপস। আমরা যেখানে ছিলাম দেখলেন যে কিছুটা আনইউজুয়াল লোক, মানে এরকম বড় বড় হওয়ার কথা না মানুষ, যখন আপনি মসজিদে আজান দিতে গেছেন। তারপর আমি এক কোনার মধ্যে বসলাম, বসে ভাবতেছি যে আমি তো এত বড় কখনো মানুষ দেখি নেই, আর অনেক লম্বা, প্রায় সবগুলো একই রকম। হ্যাঁ, সবগুলো এক সাইজের। আর যিনি ইমাম সাহেব উনি আরো লম্বা। তো ওনাদের চেহারা এত সুন্দর ছিল, খুব সুন্দর, আমি আগে ওরকম মানুষ কখনো দেখি নেই। মাশাআল্লাহ। তো তারপর আমি বসে, ওনারা নামাজ শেষ করে সালাম ফিরেন, পর আমাকে দেখে একটা হাসি দেয়। তো হাসিতে আমি খুব ভয় পাই যে এত বড় মানুষ আর এত সুন্দর মানুষ আমি আগে কখনো দেখিনি। তো মসজিদ থেকে বাইরে খুব একটা দৌড় দিকে মাদ্রাসার দিকে যাই। তো মাদ্রাসার গেটে ঢুকবো, একটা কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছের নিচে দাঁড়ার পর আমি যে অন্ধকার, হ্যাঁ অন্ধকার। তো আর কি মাদ্রাসার এক সাইডে একটা রুম আছে, পাকঘরে লাইট জ্বালানো থাকে সবসময়। তো আমি ওখানে দাঁড়াই যে মাদ্রাসায় যাবো দৌড় দিয়ে। তো এই সময় ওখানে দেখতেছি যে মাদ্রাসার যে বারান্দাটা রয়েছে, বারান্দার মধ্যে এই মাথার থেকে ও মাথা একটা খাটিয়া, মানে অনেক বড় খাটিয়া, মানে এখনকার জামানায় কেউ বানায় না। আমি তখন ওখানে দেখতেছি যে খাটিয়ার মধ্যে একটা আর কি মুর্দা শুয়ে আছে, মাথাটা পেঁচানো, আর কি সাধারণত যেভাবে মুর্দা পেঁচানো থাকে, মানুষ লাশ কবর দেয় ওভাবেই পেঁচানো, ওখানে খাটিয়ার উপর রাখা। তো আমি একটা চিৎকার দিয়ে আবার মসজিদের দিকে দৌড় দিয়ে যাই। ওই সময় মাদ্রাসা তো কেউ ছিল না? না, মাদ্রাসায় সবাই ঘুমাইতেছিল। আচ্ছা। মসজিদে যাওয়ার পর দেখি যে মসজিদে লাইট নিভানো, আগে তাড়াতাড়ি হাত দিয়ে লাইটগুলো অন করি, লাইট অন করে দেখি কোনো মানুষ নাই ওখানে, একজন লোকও নেই। সবচেয়ে বড় কথা যে আমি দেখে গেলাম যে এতগুলো মানুষ নামাজ পড়তেছে, হয়তো বা ভাবলাম যে তাবলীগের নামাজ পড়তেছে। এবং তখন লাইট অন করা ছিল? না, লাইট তখন অফ করা ছিল। তো লাইট অফ করে থাকা অবস্থায় আপনি কিভাবে দেখলেন? না, তারপর আর কি যখন আমি দেখলাম যে লাইট অন করে যে কোনো মানুষ নেই। আপনি যখন প্রথমবার আসলেন, ওই মানুষগুলোকে যখন ওখানে দেখলেন, তখন কি মসজিদের লাইট অন করা ছিল না অফ করা ছিল? ভাইয়া আসলে মানে ওদের চেহারা এত সুন্দর ছিল, আর ওদের কাপড়ের পাঞ্জাবি পরা ছিল, পাগড়ি পরা ছিল, জুব্বা পরা ছিল, ফুল জুব্বা। আমি দেখতেছিলাম যে ওদের মনে হয় শরীরের আলোতে ওদের মানে পুরো মসজিদটা আলোকিত হয়েছিল। তো তারপর যখন আমি লাইটটা অন করার পর ভাইয়া দেখি আমি 3টা বাজে। ও মাই গড! যে ছেলেটা আমার সামনে বসে আছে, মানে ওর দ্বারাই বানিয়ে গল্প বলা খুব ডিফিকাল্ট, কজ আমি ওকে সামনাসামনি দেখতে পাচ্ছি। ওকে দেখলে আপনারা বুঝবেন। মসজিদের ঘড়িতে আপনি দেখলেন তখন 3টা বাজে। জি ভাই।
তারপরে আপনি কি করলেন? তখন আমার খুব মাথা ঘুরে যায়, কুল্লা তাহলে আমার সাথে কি ঘটলো। তারপর আমি তাড়াতাড়ি গিয়ে কল্পে উজু করে গেঞ্জিটা গায়ে দিয়ে ওখান থেকে একটা কোরআন শরীফ নিয়ে ইয়াসিন সূরা পড়া শুরু করি। যতক্ষণ অন্য মসজিদে ফজরের আজান দেয় নাই ততক্ষণ ধরে আমি সূরা ইয়াসিন বারবার পড়ছি 3 বার। ওই মসজিদের ভিতরে একা একা? মসজিদের ভিতরে একা একা। জানতাম যে পাশে যদি কোনো কবর থাকে তাহলে কেউ কিছু করতে পারে না। তো অ্যাকচুয়ালি মাদ্রাসা মসজিদের পাশেই ছিল কবরস্থান, মানে কবরস্থান সেফ জানতেন আপনি? আচ্ছা। তো যখন অন্যান্য মসজিদে আজান দেয় এই ভয় নিয়ে আমি আজান দিছি তাড়াতাড়ি, কাউকে বলি নাই যে এতটা ভয় কাজ করছিল। তারপর নামাজ পড়ার পর অ্যাকচুয়ালি আমার 2 দিন খুব জ্বর হয়, খুব ভয় পাইছিলাম। ওই ভয়ের কারণেই হয়তো এসেছে। সবাই ভাবছে যে হঠাৎ জ্বর হলো, তো মানে কি হয়েছিল। 3-4 দিন জ্বর ছিল, কয়েকদিন জ্বর পর আর কি এই কথাটা আমি কাউকে আর বললাম না। কেউ বিশ্বাস করতেও পারে, নাও করতে পারে। আচ্ছা। তখন মুয়াজ্জিন আসে কয়েকদিন পর, তখন উনি ওনার মতো আজান দিতেছে। আমি মাদ্রাসায় খুব একটা ভালো ছাত্র ছিলাম, প্রত্যেকবার পরীক্ষার মধ্যে 6 বার পরীক্ষা দিচ্ছি, তার মধ্যে 4 বার ফার্স্ট হয়েছি আমি লেখায় এবং আর কি পড়ায়। তো তারপর মাদ্রাসা থেকে ক্যাপ্টেন আমি যে যেখানে যাইতো, যদি কেউ রাত্রেবেলা বাথরুমে যাইতো আমাকে ডাকতো। তো ওই দিক দিয়ে একটু সাহস ছিল। আমি এটা ভাবতাম যে আমার মা মারা গেছে, আমার মা আমাকে সবসময় হয়তো রক্ষা করতে পারবে। জসিম নামে একটা ছেলে ছিল, ওর 2 ভাই জনি আর জসিম। ওরা ওখানে বোর্ডিং এ থাকে, বোর্ডিং এ খাইতো। তো সেদিন রাত্রেবেলা ও আমাকে ডাকে, তাওহিদ ভাই ওঠো করবার যাবো। আমি মাদ্রাসার যে কর্নারে যে বাথরুমে না গিয়ে বাইরে একটা গাছ আছে, মেহগনির গাছ, পাকঘরের সাথেই কলা বাগান আছে, সাথে একটা পুকুর, ও সেটা আবার একটা বাগান বাড়ি, সুপারি বাগান বাড়ি। দুইজনেই আর কি অনেক ছোট ছিলাম, তো শয়তান ফাজলামি এখন দুইজনে দাঁড়িয়ে প্রস্রাব করতেছি কলা বাগানের মধ্যে। কি ছিল জানি না, তো একদম সাদা, যে মনে হয় মানুষের মতোই, মাথা অনেক বড়। আমাদের মাথার উপর দিয়ে ডান বাক্স আছে, ডান বাক্সের ওখানে একটা পা আর বাগান একটা পা আমাদের মাথার উপর দিকেছে। তো খুব ভয় পেয়ে জসিম ছেলেটাই আমাকে এসে জড়িয়ে ধরে, মানে ও দেখেছে? হ্যাঁ, ও দেখেছে, আমিও দেখছি। তো চিল্লাচিল্লি শুরু করেও, তারপর 2-1 ওঠে কি হয়েছে, তারপর বলি যে এই ঘটনা। হুজুর অ্যাকচুয়ালি মাদ্রাসায় ছিল না। তারপর হুজুরকে বলি, তারপর হুজুর বলে যে এই মাদ্রাসায় জিন থাকে। জিন অ্যাকচুয়ালি আমি মাঝে মাঝে দেখতাম ওখানে, যে আমরা যে ঘুমাইতাম পাশের রুমে মুক্তবে আর কি বেঞ্চ দেখা যায় রাত্রে ভাঙাভাঙি হইতেছে, আবার মানে জানলা বন্ধ থাকলে জানলা দেখা যায় খোলা, সকালবেলা উঠে দেখি জানলা খোলা, আবার বেঞ্চ আর কি মানে শব্দ করে। আবার মানুষ যে মার্বেল খেলে, গ্রামে মার্বেল বলে যে, দেখা যায় ওগুলা মনে হয় কেউ খেলতেছে, শব্দ করতেছে। এটা নিয়ে থাকতাম। হুজুর বলছে যে যদি কোনো ভয় পাস এমনি কইবি, যে এমনি ডাকবি যে হুজুর, এই ধরনের কোনো কথা বলবি, দেখবি আর কেউ কোনো কিছু করবে না। তো কিছুদিন পর আমাকে আবার আমি স্বপ্নে দেখতে পাই যে তুমি যদি সেদিন আমাদের কাছে কিছু চাইতা, তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করতো। আর সেদিন তুমি সেই ভুলটা করছো যে তুমি দোয়া চাও না আমাদের কাছে, তুমি ভয় পাইছো। তুমি যদি ভয় না চেয়ে দোয়া চাইতে আমাদের কাছে, আমরা দোয়া করলে আল্লাহ কবুল করতো, তুমি যা চাইতে তাই পাইতা। ছোট ছিলাম, খুব ভয় পাইছিলাম। আমার জীবনে আরেকটি বড় ঘটনা আছে, সেটা হলো আমার মা এখন মারা গেছে। আমার মাকে নিয়ে ঘটনা। জি। আমার মাকে ব্ল্যাক ম্যাজিক করে মারা হয়। আপনি জানলেন কিভাবে? ঘটনাটা কি ছিল? ঘটনা ছিল, আমরা পুরো ফ্যামিলি সহ নানি বাড়িতে ছিলাম। তো সেইবার আমরা 34 দিন থেকে নানি বাড়িতে, আমার মনে আছে। তো আমার খালা বললো কি, মানে এবারে এতদিন ধরে আসছিস, মানে বাড়ি যাবি না নাকি? তারপর আম্মু বললো যে হয়তো এবারে শেষ আসা আমার। তখন ওটা আর কি তেমনটা এইভাবে নেয় নাই কেউ। তো তারপর বাড়িতে আসি আমরা। বাড়িতে আসার কিছুদিন পর আমার নানি আসে আমাদের বাড়িতে। আচ্ছা। আমাদের বাড়ির পাশে কবরস্থান, বাঁশবাগান আছে, বাঁশবাগানের সাথে কবরস্থান। তো আম্মুর কাছে আর কি যতটুকু শুনছি, ওই দিক দিয়ে যাইতো, আম্মুকে নাকি কবরে ডাকতো যে আয় তোর জন্য অপেক্ষা করতেছি, কবর ডাকতো? হ্যাঁ, এই ধরনের কিছু। আবার যদি রুমে শুয়ে থাকতো, টিনের ঘর থাকলে বাঁশ উপরে ধন্না যেটাকে বলে, ওখানে দেখা যায় যে রশি আম্মুকে ডাকতেছে, কয় তোর জন্য অপেক্ষা করতেছে, আয় আমার কাছে আয়। এই ধরনের খুব মাথা ব্যথা করতো, মাথা ধরতো, কিছু খাইতে পারতো না, ঠিক আছে, মাঝে মাঝে অসুস্থ হইতো। তো তারপর নানিকে এগুলা বলে, তারপর নানি এক কবিরাজের কাছে নিয়ে যায়। তো উনি বলেন যে যারা এগুলা কাজ করছে, আমি নাম বলবো না কারণ আমার বাড়ির পাশেই তাদের বাড়ি, ওই যে কবরস্থানটা আছে যেখান থেকে ডাকে, 2টা কবর এক জায়গায় আছে। হাসনা পাগলি নামে একটা পাগলি ছিল, তো উনি মারা যায়, আর ওনার বাপও মারা যায়। তো 2 জনের কবর পাশাপাশি এক জায়গায় রাস্তার কাছে মোড়ের সাথেই দেওয়া হয়। জি। ওনার বাবা বাড়ি এরকম একটা লোক ছিল যে একটা গাছের ফল ধরছে, যদি বলতো এটা ওইটার নামে যদি কিছু কইতো তাহলে ওটা আর হইতো না। আবার যদি মানে গরুর বাছুর হয় তাহলে হয় মারা যেত না, তো গরু দুধ দিত না, এই ধরনের কিছু ছিল। তো যারা এটা করছে, আমাদেরকে যে কবিরাজ বলছে, ওনারা রাত্রেবেলা 2টা মহিলা ছিল আর একটা পুরুষ ছিল। সে যে 2টা কবর আছে, ওই 2টা কবরের মাঝখানে খুঁড়ে তাবিজ রাখা হয়। এর মধ্যে আবার হয়েছে কি যে আমার আম্মুকে তেল পিঠা দিছে আর দুধ পিঠার সঙ্গে আর কি তাবিজ মেশানো হয়েছে।
তো আম্মু তখন তো ভালোই ছিল, কারণ আগে ঝগড়া হয়েছে, তারপর আর কি এই ধরনের নর্মাল হয়ে গেছে। হ্যাঁ নর্মাল হয়ে গেছে, কিন্তু ওদের উপর ওদের যে এখনো রাগটা আছে সেটা আমরা জানতাম না। তখন ওরা যে রুটির মধ্যে তাবিজ মিশিয়ে খাওয়াইছিল। আবার দেখা গেছে যে আম্মু কাপড়ের আর কি এক সাইড থেকে কে যেন কেটে নিয়েছে কাপড়টা। আবার আমার বাড়ির ওখানেই আর কি আমাদের বাড়ির পাশের বাড়ি, ঠিক আছে, ওখানে একটা মহিলাকে আম্মু মাথা দেখতে দিছিল। আমরা আর কি আমাদেরকে কবিরাজে যেটা বলছে আর কি, উনি করছে কি মাথার সিঁথির চুল কেটে নিচ্ছে, কয়েকটা চুল কাটছে। তো আম্মু আর কি আম্মুকে তারপর একজন নাকি মুরব্বী লোক এসে স্বপ্নে বলেছে, মা তোমার মাথার সিঁথির চুল কাটা কেন? তো আম্মু তখনই ঘুম থেকে উঠে পড়ছে, উঠে তারপর লাইট জ্বালা আয়নাতে দেখে সত্যি সত্যি চুল নাই, মানে কয়েকটা চুল কাটা হয়েছে সিঁথির থেকে। একটা ঘটনা কি যে ওখানে যে আমরা কবিরাজের কাছে গেছিলাম, তো ওখানে আমার আম্মুর নাম ছিল লতিফা, আম্মুর নামে দুইজন মহিলা, আম্মু একজন আর উনি একজন। তো ওনার সিরিয়ালটা আগে, কবিরাজে যাই বলতেছে সেটা হচ্ছে আম্মুর সাথে। তো উনি ওই মহিলা বলতেছে না এটা তো আমার সাথে ঘটে নাই, কিন্তু আমরা শুনতেছি যেগুলো বলতেছে সবগুলো তো আম্মুর সাথে ঘটায় ঘটনা। তারপর বলে যে এখানে আরো লতিফা আছে নাকি? তারপর বললো যে হ্যাঁ আমি। তারপর বললো যে মা তুমি 1 থেকে 12-র মধ্যে একটা সংখ্যা গণ্য, একটা সংখ্যা বলছি। তারপর কবিরাজে বলছে যে তোমাদের বাড়ি 1 মাসের মধ্যে শ্মশান হয়ে যাবে। তো শ্মশান অতটা বুঝি নাই যে শ্মশান হলে মানে এটা কেন হবে বা কি হবে। তারপর আসলাম, আসার পর আম্মু ঠিক 1 মাসের মাথায় 12 তারিখ শুক্রবার দিন ছিল, আম্মু মারা যায়। আমি শুক্রবার নামাজ পড়তে যাই, মিলাদ পড়ে আসি বাসায় আর কি। আমি মিলাদের যে খুরমা ছিল খুরমাগুলো দিচ্ছি যে আম্মু খাও। আম্মু সারাদিন সেদিন শুয়ে আমাকে বললো যে বাবা মাথাটা খুব ঝিমঝিম করতেছে। সকালবেলা যে আব্বু হাটে যাবে, আম্মু বলছে আজকে যে কয় টাকা ইনকাম করবেন ওই কয় টাকা দিয়ে আমার জন্য কাফনের কাপড় আর ধারা কিনে এনেন। তো অ্যাকচুয়ালি ভাইয়া আমি আর কি ওই সময়টা এতটা খারাপ লাগলো যে আম্মু হঠাৎ এই কথা বলছে। মা এটা বুঝতে পেরেছিল যে উনি আগে থেকে চোখে পানি আসছে যে হঠাৎ এই কথা বলতেছে কেন। আমার নানি তার আগের দিন রাতে আমাদের বাড়িতে আসছিল, সেদিন রাত্রে ছিল নামাজের আগে চলে গেছেন, যে বাড়িতে ধানটা নিয়ে আসে ওগুলা আব্বু আর যায় নাই। সারাদিন রুমে শুয়েছিল, যে হঠাৎ কি হলো, আম্মু এক বিছানায় শুয়ে আব্বু এক বিছানায় শুয়ে। তা আব্বু বললো যে থাক আমি একটা চা খাই আসি। তো আব্বু চা খাইতে যায়। তো এই সময় একটা ছেলে আসে আমাকে ডাকতে কয়, মানে তখন আলুর সময় ছিল, তো আলু তুলতেছে পাশে, চল দেখে আসি। তো আমাকে আম্মু তখন বললো যে যাক খেলগা একটু পরে আসিস। ওই ছোট মানে অতটা বুঝি নেই, 2010 সালের ঘটনা। তো তখন আমি গেলাম। তো আমি দোকানের পাড়ে গেছি, এই সময় তখন কারেন্ট ছিল না, কারেন্ট আসছে। আমি দৌড় দিয়ে বাড়িতে আসছি ছবি দেখবো। এসে আমার আগে চাচার রুমে যাই, গিয়ে আমার বড় মা ছিল একজন, ওনাকে জিজ্ঞেস বড় মা আম্মু কই? কয়ে যে দেখলাম তো সারাদিন তোর বাবা আর তোর মা রুমে শুয়ে, ঘরে দেখ। তো আমি ভাই রুমে গেছি, রুমে গিয়ে দেখি যে আম্মু, মানে আমিও রুমে গেছি, আম্মু চেয়ারটা শুধু ফালাইছে। চেয়ার ছিল, চেয়ারের উপর ঢেসকো ছিল আর কি, বক্স ছিল একটা, বক্সের চেয়ারে উঠে বক্সের উপর উঠছে, উঠে শুধু উপরে গিয়ে চেয়ারটা খালি ফালাইছে। এই সময় আমি আর কি তারপর দেখে খুব একটা চিৎকার দিয়ে ফেলে দিয়েছে। মানে কি করেছে? মানে রশি গলায় দিছে, গলায় রশিটা দেওয়ার পর আর কি চেয়ারটা ফালাই দেয়, চেয়ারের উপর উঠে রশি গলায় দিছিল, চেয়ারটা ফালাই দিছে, তখন ঝুলে পড়ে। হ্যাঁ, আর আমি দরজা নিয়ে দিয়ে দেখতেছি যে আম্মুর স্যান্ডেল যে বিছানার মধ্যে ছিল, বিছানায় ছিল কিন্তু আম্মু নাই। আবার এই সাইড দিয়ে কপারেটর এই সাইড দিয়ে দেখলাম যে আম্মু আর কি অপাই চেয়ারটা ফালাইছে, শব্দ পাইছি। তো আমি খুব জোরে চিল্লাই দিই। তারপর ওই রুম থেকে সবাই আসে আর কি দরজাটা তখন ভাঙা হয়, বড় মা সহ আম্মুকে নামাই। তো আম্মুকে নামার পর মানে কয়েক সেকেন্ড বেঁচে ছিল, ঠিক আছে, যে রশি কাটার পর আম্মু একটু পড়ে যায়, পড়ার পর আম্মু ওখানে মারা যায়। তারপর আবার কবিরাজের মানে কিছুদিন পর আবার কবিরাজের কাছে যাই। অ্যাকচুয়ালি করা হয়েছিল 2 জনের নামে, আমার চাচা আর আমার আম্মুর নামে, 2 জনের নামে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। আমার মূলত ঝগড়াটা লাগছিল আমার চাচাকে নিয়েই। তারপর কবিরাজের কাছে আবার যাই, গিয়ে ওগুলো সব তাবিজ তুলে ফেলেন। তারপরে আর যখন কোথায় ছিল তাবিজগুলো? তাবিজ ছিল আমাদের দরজার সামনে একটা তাবিজ পোতানো ছিল, আর কবরের তাবিজ পোতানো ছিল। ওই যে কবরের যে কথাটা বললেন, কবর 3টা তাবিজ কবর। আপনার মা ওদিক দিয়ে গেলে ডাক শুনতে পেত যে কবর থেকে ডাকছে, ওই ধরনের কিছু। ডাক্তারের কাছে যাননি কখনো? এইসব ডাক্তারের কাছে যায়নি, কবিরাজের। আমাদের ওইদিকে বেশিরভাগ আগে তো কবিরাজকে বেশি কিছু একটা হলে কবিরাজের কাছে চাইতো। আপনার আম্মা যে সুইসাইডটা করলো, মানসিক ভাবে ভারসাম্যহীন হয়ে গিয়েছিলেন, পাগল হয়ে গিয়েছিলেন তার আগে থেকে, নাকি সুস্থই ছিলেন? সুস্থই ছিলেন। তো মৃত্যুর কথা কেন বলতেন উনি? বারবার ডাকতো যে রুমে শুয়ে আছেন, ধর্নার মধ্যে রশি ডাকতেছে, রাস্তা দিয়ে গেলে ডাকতো, কবরে ডাকতো।
তোর জন্য এটা আপনার মা বলতেন আপনাদেরকে? হ্যাঁ, আমার মা বলছে আর কি, যখন কবিরাজের কাছে যাই তারপর কবিরাজকে বলছে যে এই ধরনের আমার সাথে ঘটে। আম্মুর কাছ থেকে শুয়ে থাকলে রশি ডাকতো, রাস্তা দিয়ে হাঁটলে কবর ডাকতো। উনি কি নর্মাল সব কাজ করতেন? খাওয়া দাওয়া, রান্না টান্না করে এগুলো করতেন? হ্যাঁ করতেন, কিন্তু মাঝে মাঝে খুব অসুস্থ দেখাতেন, যে খুব মাথা ধরতেছে, কিছু ভালো লাগতেছে না, এই ধরনের কিছু। তো কবিরাজের কাছে গেলেন, কবিরাজ এই ব্ল্যাক ম্যাজিকের ইফেক্ট কাটা দিতে পারলো না? কবিরাজ পরে বলেন যে এটা সময় শেষ হয়ে গেছে, যে 3 মাস আগে যদি এটা করা হতো তাহলে এটা সময় থাকতো। ওকে প্রিয় শ্রোতা, এখানে একটা বিষয় একটু বলে নিই আপনাদেরকে। আজকের এপিসোডটা শুরু থেকেই আমরা ব্ল্যাক ম্যাজিকের যে ইফেক্ট এবং যে ভয়াবহতা সেটা নিয়ে আমরা কথা বলছি। রেজা ভাইকে আমি একটু আগে প্রশ্ন করেছিলাম যে ব্ল্যাক ম্যাজিকের যে বিষয়টা, এটা কন্টিনিউয়াসলি চলে কিনা, এটা থেকে বের হওয়ার উপায়টাই বা কি। এখন আমরা যে ঘটনাটা এখানে দেখলাম বা শুনলাম, এটার যে ভয়াবহতা সেটা বলার অপেক্ষা রাখে না। এই বিষয়টাকে আপনারা প্যারানরমাল জায়গা থেকে ব্যাখ্যা করবেন নাকি সায়েন্সের জায়গা থেকে ব্যাখ্যা করবেন, দুটোরই সুযোগ থাকছে। কজ আমরা আজকের অনুষ্ঠানে ব্ল্যাক ম্যাজিক এবং সায়েন্স এই দুটো বিষয় নিয়ে আপনাদেরকে একটা ছোট্ট সেগমেন্ট উপস্থাপন করব। তার আগে এই ঘটনা নিয়ে রেজা ভাইয়ের যদি কিছু বলার থাকে। রেজা ভাই, আপনার কাছে আমার স্পেশালি জানার আছে, ব্ল্যাক ম্যাজিকের ইফেক্টের কারণে একজন মানুষের ব্রেনকে এইভাবে হিপনোটাইজ করা যায় কিনা, যিনি সুস্থ আছেন কিন্তু বারবার মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন। ব্ল্যাক ম্যাজিকের যে ভয়াবহতা, এটা ডিপেন্ড করে কয়েকটা স্তরে। আমরা মনে করেন যে ফুটবল প্লেয়ার 11 জন ফুটবল খেলে, সবাই কিন্তু বিশ্ববিখ্যাত প্লেয়ার, কিন্তু সবার কিন্তু র্যাঙ্কিং সমান না। জি। আবার যে কোচ থাকে সে সবচেয়ে ভালো জানে খেলা সম্পর্কে, বাট সে কিন্তু খেলে না। ব্যাপারটা ঠিক এরকম, ব্ল্যাক ম্যাজিক যারা করে এদের কিছু আছে যে বাজারে বিভিন্ন বইপত্র কিনে পড়ে, এদের কোনো কাজে আসে না। কিছু কিছু লোক আছে যারা বহু বছর ধরে চেষ্টা করতেছে, ওদের গুলা কাজে লাগে। এবং এখানে একটা ব্যাপার আমি বলে রাখি, যারা ব্ল্যাক ম্যাজিশিয়ান তাদের চেহারাতে একটা এফেক্ট আসবে ব্ল্যাক ম্যাজিকে, দেখবেন যাদের চেহারাটা বিদঘুটে হয়ে যায়। ও যেটা বললো ওর মায়ের ব্যাপারটা, এটা পুরোপুরি বাস্তব। কারণ ব্ল্যাক ম্যাজিক দিয়া এমনও দেখছি আমার লাইফে, একটা গাছের মধ্যে, তুলসী গাছের মধ্যে কাপড়ের কাপড় পেঁচায় রাখছিল একজন, আমার সামনে পেঁচায় গেছে। ওকে। ছোট বুঝতাম না, বেশ কিছুদিন পর দেখি যে বাড়িতে পেঁচায় গেছে সেই বাড়িতে এই 15-20 দিন পরে খুব চিল্লাচিল্লি, সন্ধ্যার দিকে কান্নাকাটি করতেছে। আমরা সবাই বন্ধুরা মিলে গেলাম সামনে, গিয়ে দেখি বাড়িতে একটা লোকটা একদম বৃদ্ধ, একদম মনে হচ্ছে যে 90 বছর বয়স, এরকম একটা চেহারা হয়ে গেছে। লোকটা মারা যাচ্ছে, মরে না কিন্তু মারা যাচ্ছে, সবার সামনে মারা যাচ্ছে। তখন একটা কবিরাজ আসলো, হিন্দু বাড়ি ছিল আর কি, সেটা জিজ্ঞেস করলো কি সমস্যা। এসে তো কবিরাজ বলতেছে ব্ল্যাক ম্যাজিক করা আছে। তখন এগুলো নিয়ে পড়াশোনা করতাম তখন আমার কাছে এগুলো সব আকর্ষণ, যে আসলে কি হয়। ওই কবিরাজ জিজ্ঞেস করলো ওই ফ্যামিলিকে যে ওনার বয়স কত। ওরা বলছে 24 বছর বয়স। লোকটার বয়স 24 বছর, কিন্তু মাথার মধ্যে তার পড়ে গেছে, টাক পড়ে গেছে, এবং চেহারা এমন হয়ে গেছে যে লোকটার অসুস্থ, দেখে মনে হচ্ছে 90 বছর বয়স্ক লোক। কবিরাজ এসে অনেক কিছু করলো, ধূপ জ্বালাইলো, তারপরে একটা বাটির মধ্যে তেল নিল, অনেক কিছু করলো, শেষ পর্যন্ত মারা গেল। লোকটা মারা গেল, তো কবিরাজটা বললো যে মারা গেছে, আর সম্ভব না। আমরা তখন বন্ধু বান্ধব ছিলাম যারা, তখন তারা ওই যে মারা গেলে যা যা করে হিন্দুরা ওগুলো করতেছে। তো আমি একটা মানুষকে ডাক দিলাম, একটা লোক ছিল বড় বয়স্ক, বললাম আঙ্কেল একটু দিয়ে আসেন। তখন আমি তাকে দেখা দিলাম যে গাছের মধ্যে কি জানি বাধা, দেখেন ওরা দেখায় চলে আসছে, আমি আর থাকি নাই। তখন আমার যেটা মনে হয়, শত্রুতা হোক বা যেটা মারামারি হোক, যেটা জমি জায়গা নিয়ে হয়, ব্ল্যাক ম্যাজিক করে, বা শাশুড়ি বউকে করে, বউ শাশুড়িকে করে, জি, বা স্বামী, এমনও দেখছি আমি স্বামী স্ত্রীকে করছে। একটু আগে আমরা যেটা দেখলাম যে শাশুড়িকে খুশি করার জন্য সে ব্ল্যাক ম্যাজিক করেছে। এত বেশি ভয়াবহতা কি ভাই, আসলে আমরা যারা লিসেনাররা এই মুহূর্তে শুনতেছি রেডিও, যাদের সাথে ঘটনা ঘটে নাই, তারা কখনো বুঝবে না। তারা এই প্রোগ্রামটা শুনবে আর হাসবে, বলবে এই 2017 সালে এসে কি বলতেছে, কি বলছে, আমরা কি শুনতেছি। হ্যাঁ, যার হয় না সে বুঝবে না ব্যথা কাকে বলে, পেইনটা কি। ওইটাই সাপের বিষ সেই বুঝে যাকে একবার দংশন করেছে। না, এটা অবিশ্বাস করার কোনো উপায় নেই ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, তারপরেই তো সূরা ফালাক এবং সূরা নাস নাযিল হলো। সো এগুলোকে অস্বীকার করার কোনো উপায় নেই, যেটার ভয়াবহতা কত বড় হতে পারে। ওর মায়ের যে ব্যাপারটা এখানে স্পষ্ট ব্ল্যাক ম্যাজিক দেখতেছি আমি। অনেক সময় যে দেখা যায় ব্ল্যাক ম্যাজিকের ভয়াবহতা বলবো ডিপ, এমন হয় যে মানুষ মারা যাওয়ার আগে বুঝতে পারে। অনেক পরিবার আছে দেখবেন, কেউ মারা যাওয়ার আগে বুঝতে পারে, ওরা ওই লোকটা নিজে বিদায় নিয়ে নিচ্ছে সবার কাছ থেকে। মৃত্যুটা হয়েছে এভাবে, সে বুঝতে পারছে যে মারা যাচ্ছে, যেহেতু সে রশি দেখতেছে, কবর দেখতেছে, এগুলো দেখতেছে। এখানে কি আমার একটাই কথা থাকবে, অনেকে দেখতেছি যে গুগল সার্চ করে বিভিন্ন বাজার থেকে বই কিনে ব্ল্যাক ম্যাজিকের বইগুলো ট্রাই করে। আসলে আপনি ব্ল্যাক ম্যাজিক করা খুবই সহজ, কঠিন হচ্ছে হোয়াইট ম্যাজিক করা। মৃত্যুটা খুব সহজ, কঠিন হচ্ছে বেঁচে থাকা। ব্যাপারটা ঠিক এরকম কি ভাই। এবং এটা করলে এটার যে কি ভয়াবহ অবস্থা দাঁড়াতে পারে। প্রথম কথা হচ্ছে, আপনি যদি একজন মুসলমান হন তাহলে ব্ল্যাক ম্যাজিক হচ্ছে আপনি আল্লাহর সঙ্গে কাউকে শিরক করছেন। প্রথম এবং পূর্ব শর্তই হচ্ছে এটা। আপনাকে শিরক যদি না করেন তাহলে ব্ল্যাক ম্যাজিক হবে না, এবং সেটা করলে আল্লাহ আপনাকে কখনোই মাফ করবে না। আপনি ইহকাল পরকাল দুকালই হারালেন। এটার চেয়ে আর জঘন্যতম কাজ কি হতে পারে। এবং সেটার রেজাল্ট আপনি দেখেন, এর আগের যে গল্পটা আমরা দেখলাম রেজা
ভাই, যে এই ভদ্রলোক কাউকে উপকার করার জন্য গিয়েছিলেন ব্ল্যাক ম্যাজিক করে, ওনার শাশুড়িকে উনি খুশি করবেন, নিজের সংসার গেল। এরপরে যেটা হলো, যাকে বিয়ে করেছে সেই স্ত্রীর কি ভয়াবহ অবস্থা, এবং তার বাবাও নাকি ঠিক এটার উপর ইফেক্ট হয়ে ওনার বাবা টয়লেটে মারা গেলেন। মানে অদ্ভুত রকমের ঘটনা ঘটে। ব্যাপারটা ঠিক এরকম ঘটে, মানে ব্ল্যাক ম্যাজিক যারা করে তারা তো এফেক্টেডই, আর যারা করায় মানে যে করতে যায়, জি অনেক সময় আমরা দেখি আমাদের কাছে ফোন আসে, আপনি ইমেল আমাকে দেখাইছেন already, যে আমি একটা মেয়েকে ভালোবাসি ভাই, আমাকে কোনোভাবেই নিয়ে এসে দেন। তো আপনারা না দিলে আমি যাবো অমুক হুজুরের কাছে বা কবিদের কাছে যাবো। তো আলটিমেটলি তারা কিন্তু ব্ল্যাক ম্যাজিকের শরণাপন্ন হচ্ছে। আলটিমেটলি তারা ক্ষতিগ্রস্ত, যার উপর করতেছে, যাকে পাওয়ার জন্য করতেছে, বরং সেটা উল্টা এফেক্ট হবে, তার পরিবার ধ্বংস হবে, তার আত্মীয় স্বজন ধ্বংস হবে, সে নিজেও ধ্বংস হবে। রাইট, ওকে, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের এখানে এসেছেন এবং কিছু ঘটনা শেয়ার করলেন। তবে আমরা সবসময় বলি যে বিজ্ঞানকে প্রথমে স্থান দিন, তারপরে এই বিষয়গুলো সমাধানের, যদি বিজ্ঞান আপনাকে সমাধান দিতে না পারে তাহলে ভালোর জন্য নিয়ম এবং ঈমান আকীদা মেনে আপনার যেটা সমাধান করা দরকার আপনি সেভাবেই সমাধান করবেন। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় আরেকটা বিরতি নিতে চাই, ডর এক্লিপসে ফিরে আসবো। আশা করছি আমাদের সাথেই থাকবেন। 4 মিনিটের ব্রেক। ডর মানে ভয়। ডর এক্লিপস। প্রিয় শ্রোতা, আমরা এই মুহূর্তে যে গেস্টকে এখানে স্টুডিওতে নিচ্ছি সেটা সাধারণত আমাদের অনুষ্ঠানে যেভাবে গেস্টকে আনা হয় সেখান থেকে একটু ব্যতিক্রম। আমাদের এই গেস্ট উনি নরসিংদী থেকে যোগাযোগ করেছেন, এবং এই গেস্টের যেই সমস্যা সে অবস্থায় তাকে স্টুডিওতে আনা সম্ভব ছিল না, কিন্তু স্টোরিটা এত বেশি ভয়াবহ যেটা গা শিউরে ওঠার মতো। আমরা চেষ্টা করছি তাকে এই মুহূর্তে ফোনে কানেক্ট করবার জন্য। হ্যালো, আমাকে যে SMS-টা যিনি করেছিলেন উনি হচ্ছেন পূর্ণতা। পূর্ণতা কে হয় আপনার? পূর্ণতা আমার একটা মেয়ে, একটা ছোট্ট মেয়ে। ছোট মেয়ে মানে ওনার ক্লাস 8 এ পড়ে। আচ্ছা, আর আপনি হচ্ছেন? আমার 2 ছেলে, এক মেয়ে। আমাকে যেই SMS-টা করেছে আমি SMS-টা একটু পড়ে শোনাবো প্রথমে আমার লিসনারদেরকে, তারপরে আপনাকে আমরা কিছু প্রশ্ন করব, পুরো গল্পটা আপনি আমাদেরকে বলবেন। পূর্ণতা ফ্রম নরসিংদী, আমার বড় ভাইয়া 12 বছর ধরে জিন দ্বারা পোজেসড। তার সাথে অনেক অনেক ইনসিডেন্ট ঘটেছে, সে এখনো ওই রকম আছে, কেউ তার কেস সলভ করতে পারেনি। ভাইয়া 2006-এ আর্মি অফিসার ছিল, কিন্তু সে বিএমএতে থাকতে পারে না, সবসময় কে যেন তাকে ভয় দেখায়। ট্রেনিং এর সময় তাকে পাহাড় থেকে ফেলে দেয়, কালো বিড়াল হয়ে সারা রাত ডিস্টার্ব করে। অ্যাট লাস্ট বিএমএতেই তাকে ফ্যানের সাথে দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়। ওকে, এরপর আমার ভাইয়া বিএমএ থেকে ব্যাক করে, সে এমন উল্টাপাল্টা কাজ করে যেটা নর্মাল না। তার অবস্থা দেখে আর্মি সিনিয়র অফিসাররা বলে সূরা নাস এবং ফালাক পড়তে। আমার ভাইয়া এখনো সিক এবং সে নিজেই নিজের লাইফটা ধ্বংস করেছে, কিন্তু কিছু বুঝছে না। অনেকে বলে আমার কাজিন তাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, জানি না কেন এমন হচ্ছে। কেবরে ভাইয়া প্লিজ হেল্প আস। আমার আম্মুর মোবাইল নাম্বার, আপনার নাম্বার এখানে দিয়েছে, প্লিজ হেল্প আস ইমিডিয়েটলি। আপনি আমাকে একটু পুরো ঘটনাটা বলেন। রেজা ভাই এখানে আছে স্ট্যান্ড বাই, উনি শোনার পরে যদি কিছু জিজ্ঞেস করতে চাই উনি জিজ্ঞেস করবেন। আমার ছেলে হলো ঝিনাইদহ ক্যাডেট কলেজের ছাত্র, 4 সালে আসে। আপনার আঙ্কেল কোনো কিছু করতেন না, তা আমি খুবই কষ্ট করে এত দূর আগিয়েছি আল্লাহর রহমতে। ঝিনাইদহ ক্যাডেট কলেজে সার্টিফিকেট আটকায় থাকাতে রং করতে যেতে পারিনি, মানে সেনাবাহিনীতে। তার ক্যাডেট ভাইরা সার্টিফিকেট এনে দেয়। অনেক কষ্ট করে আমার সংসার কিভাবে চলবে তা আমাকে বললো যে আমি সেনাবাহিনীতে যাচ্ছি, আমি ছুটিতে এসে তোমাকে নরসিংদী সরকারি কলেজের ভিতরে একটা দোকান দিয়ে দিব। আমার ছোট্ট মেয়েটা তখন 1 বছরের। উপজেলা মোড়ে আমরা থাকি, টিওনো অফিসের অপোজিটে। তো ওই দিক দিয়ে একটা রেল লাইনের রাস্তা, তো ওই দিক দিয়ে আমরা যাচ্ছিলাম, 2 ছেলে সামনে, আর আমি আমার বাচ্চাকে নিয়ে যাচ্ছি মার্কেটে চেয়ার টেবিল কেনার জন্য দোকানে। আমি হঠাৎ করে দেখি যে কালবার থেকে এমন একটা ঝড় বাতাস আসলো আর বড় বড় বৃষ্টির ফোঁট। তখন অলরেডি আমার 2 ছেলে লাইনের কাছে চলে গেছে। তখন আমি বললাম যে বাবা, এত ঝড় বৃষ্টি আমি যাবো না, আমি ঝড় বৃষ্টি দেখে ভয় পাই। তখন আমার বড় ছেলে আমার দিকে তাকালো, তাকায় এরকম করে তাকায়, ওরা হাঁটা দিল। আর আমি আবার ওই জায়গার থেকে আমার মেয়েটাকে কোলে নিয়ে আমি হেঁটে চলে আসি। তো আপনি বাসায় রিটার্ন আসলেন, আপনার ছেলেরা চলে গেল, তাই তো? হ্যাঁ, আমি ওখান থেকে আমি পাটা দিয়ে আসছি, দেখি ঝড় বৃষ্টি কিছুই নাই। 1 মিনিট 2 সেকেন্ড এরকম আছে, এরকম আমি এরকম দেখিনি, এরকম ঘুরতেও আমি দেখিনি। ধুলাগুলো এইভাবে ঘুরলো খালের উপরে, ওখানে ময়লাও ফেলানো হয় একদিকে, আর একদিকে স্টাফ কোয়ার্টার আছে, ওখানে খাল আছে। তখন আপনার ছেলে অলরেডি আর্মিতে জয়েন করেছে? হ্যাঁ, 6 মাস কোর্স করে ছুটিতে, তারপরে আমি ফেরত আসি।
8টার দিকে ছেলে আসলো, 2 ছেলে টেবিল চেয়ার কিনে নিয়ে আসলো। আমার সাধারণ ছেলে না, অসাধারণ ছেলে। সেই ছেলে করলো কি, চেয়ার টেবিল কটা বাথরুমের ভিতরে ঢুকালো, রাখার জায়গা নাই, রেখে সে একটা অন্ধকার করে দিয়ে কাঁদতে শুরু করে দিল হঠাৎ করে? তখন হঠাৎ করে সেই আসার পরে আমি বলে আর ডাকিনি। সে অন্ধকার বসে কাঁদতে লাগলো, চোখ দুটো লাল। আমি কাজ করে বেড়াচ্ছি আমার সংসারে, ছোট ছেলে ওর জুতা পালিশ করে দিচ্ছে আর বলছে, ভাইয়া এই সেনাবাহিনীর কথা জিজ্ঞেস করছে, এই কমান্ডার কি মেয়ে, মানে ওইসব প্যারা কমান্ড কি মেয়ে জিজ্ঞেস করছে। আর বড় ছেলে রেগে বলল, এটা খুব ভালোবাসতো, তো বকা দিয়ে বলল যে আমি আর্মির থেকে চলে আসবো, তুই যাবি, তুই যা, এই কথা বললো প্রথম। তারপরেও আমার কোনো খেয়াল হলো না, তখন আমার সেন্স নাই। তারপরে সে চোখ দিয়ে অনবরত ঝরঝর করে পানি পড়ছে, সেরকম একটা খেলো না। তারপর আমি ওর বললাম, বাবা কাঁদছো কেন? আমার দিকে বেল বেল করে তাকায় থাকলো। সকালবেলায় উঠে এসে কোনো কথা নাই, আজকে জয়েন করার কথা, যাও, পোশাক টোশাক করলো, কিন্তু কোনো কিছু কথা নাই, মানে তার সে অন্য দেশের মানুষ। তারপর চলে গেল, ঠিক মতোই গিয়েছে। একটার পর একটা সমস্যা হচ্ছে ওখানে জিএমএ। তার জানালা দিয়ে, সে তো অফিসার, ওই জানালা দিয়ে টোকা দিয়ে বলছে যে তুই পাহাড়ে হাঁটতে যাবি। এগুলো আপনি কখন জেনেছেন? আমি পরে শুনলাম এগুলো। কে আপনাকে ইনফর্ম করলো, কিভাবে ইনফর্ম হলেন? আচ্ছা, আমরা একটা প্যারেন্টস এর কাছে খাবার পাঠালাম। ওখানে যাই ওরা দেখে যে আমার ছেলে নাই। যে গালিবের খাবার আনছি, গালিব কোথায়? কোনো ছেলে বলেছে যে ও তো মারা গিয়েছে, আবার কেউ বলে যে ও হলো পাগল হয়ে গেছে, আবার কেউ বলেছে যে না সিএমএসে আছে। অনেক ধরনের কথা শুনে আসছে। সেই মহিলা এসে আমাকে বলে, গালিব নাকি এরকম, মানে মারা যাওয়ার কথা বলিনি, বলেছে এটা আমরা শুনে এসছি। তখন ওর বাবা রাত্রে চিটাগাং নিলে, আর আমার কিন্তু হাত পায়ে বল নাই। আমার ছেলে এত প্রিয় ছেলে যে এই অবস্থা। ছেলের বাবা যাই পৌঁছানোর পরে দুপুর বেলায় সে আমাকে ফোন করে বলল, তোমার ছেলের জ্ঞান এসছে, আইসিইউতে ছিল এতদিন, তার জ্ঞান ছিল না। সে প্যারেড করার সময় অজ্ঞান হয়েছে, তার জ্ঞান ফিরেছে। ফেরার পরে তাকে আটকায় রেখেছে, জ্ঞান হওয়ার পরে সে উল্টাপাল্টা কথা বলছে। তারপরে প্লাটুন কমান্ডার, ব্যাটালিয়ন কমান্ডার সব আসছে, এসে বলছে, কি গালিব তোমার কি হয়েছে? তখন বলে যে ওই যে জানালা দিয়ে আমাকে ভয় দেখাচ্ছে। তুমি সেনাবাহিনীর অফিসার, তোমাকে কে ভয় দেখায় দেখি? একটা খুশি করে ফু দাও, তোমার কে ভয় দেখায়? এরকম করে তারা বলছে। অফিসাররা বলছে যে গালিব সাহেব কেমন ঘুম হয়েছে? ঘুম তো হয়নি, সারা রাত কালো বিড়াল তাকে ডিস্টার্ব করেছে, বিড়াল চালাইছে। তাহলে তো এই কালবাটির কাছেই আমার ছেলেকে এইসব করেছে। এই তখন আমার ছেলে আস্তে আস্তে না এইটা আমার ছেলের এই সমস্যা। এক জায়গায় গেলাম, বেলাবো একটা থানায়, একটা বিস্তিরি একটা ব্যাপার। ইসাইড বলে একটা লোক, সে খুব মানে উল্টা পাল্টা। সেখানে বললো যে যান, আপনার ছেলে ভালো হয়ে গেলে আপনি কি দিবেন? একটা গরু। আমি বললাম একটা গরু, 1 বস্তা চাল। কোথায় দিতে হবে? ওখানে ওনার ওরসে দিতে হবে। আচ্ছা, এইগুলি আমি মন খারাপ করে আসছি। এমন সময় আমার একটা বোন ফোন করলো আমাকে, সে স্বপ্ন দেখছে গালিবকে নিয়ে। তখন বললো, এক কাজ করো, আমার বোনের জামাই বিআরবিতে চাকরি করতেন, ওখানে একটা ইঞ্জিনিয়ার ছিলেন, তুমি আধ্যাত্মিক লাইনে, তুমি তাকে জানো, আর মসজিদের ইমাম সাহেবকে কিছু বলো যে আর কোনো ফকির টকির ধরো না। সেটা সাহেবের খোঁজ করে বললো যে আপনি আমার বোনের সাথে কথা বলেন। সে বলছে, হ্যালো, আপনার ছেলের কি সমস্যা বলেন তো? তখন আমি বললাম যে এই হচ্ছে। আচ্ছা, আমি একটা আজকে রাতেই কাজ করব। ও বাবা, রাত্রে কাজ করেছে, ছেলের জ্ঞান ফিরে গেছে, ছেলে আগের মতো হয়ে গেছে, একদম ভালো। সবাইকে বলছে যে আমার ফ্রেন্ডরা অনেক দূর আগিয়ে গেছে, আমাকে বিএমএ পাঠাই দেন, আমি ভালো হয়ে গেছি। মানে সব স্বপ্নের মতো, ও কিছু জানে না। আমার সাথে একদম নর্মাল কথা বলছে যে আমি অনেক কাঁদিয়েছি। ছেলে কিন্তু অসুস্থ থাকাকালীন খালি বলে আমাকে নাও, আমাকে বিএমএ থেকে নাও, নাই আমাকে মেরে ফেলবে। আমাকে কে মেরে ফেলবে? কে বলে তাকে মেরে ফেলবে? হয় তুমি বিএমএ থাকলেই তোমাকে মেরে ফেলবে, নাই তো তুমি বের হয়ে যাও। এইটা আমাকে মাথা পুরো নষ্ট করে দিয়েছে। কিভাবে করেছে জানেন? বিএমএ এর ভিতরে সৈনিকরা মোবাইল নিয়ে থাকে, তাকে পাহারা দিচ্ছে, তার কাছ থেকে সে আমাকে ফোন দিয়ে আমার ব্রেনটা পুরো অচল করে বারবার আপনাকে নক করতো। হ্যাঁ, আর আমি কিন্তু ওকে নিয়েই আশা করে বসে আছি, আমার সংসারটা ও দেখছে। এখন সে করছে উল্টা পাল্টা। এখন আমি কি করি? আমার পুরো পূর্ণতাকে আমি মেরে ফেলতে গেছি। মানে আমার ব্রেনটা এত অচল হয়ে গেছে যে আমার পূর্ণতা যে 1 বছরের বাচ্চা, তাকে আমি ফোন আসছে কোথা থেকে, আমি বলছি যে পূর্ণতা তুই ফোন ধর। ও ফোন ধরছে না দেখে আমি বাথরুম থেকে বেরোই, আমার মেয়েকে মেরেই ফেলছি, গলা টিপে ঘরের ভিতরে। বাচ্চাটা যে
বাঁচার জন্য কি করছে আমি নিজেই দেখছি, তারপরও মানে আমার ব্রেনটাও অসুস্থ হয়ে গেছে। এই সব করে টোরে শেষ পর্যন্ত আমার বোনের জামাই আসলো, তখন গালিব সুস্থ হয়ে গেছে। তখন ওই তাবিজ কবজ নিয়ে আমার হাজবেন্ড চলে গেল চিটাগাং। ওনারা বলে দিচ্ছে আপনারা পানি পড়া খাওয়ান, গোসল করান, দিয়ে মেতে আপনারা যা দোয়া দরুদ পড়া খাওয়ান, আমরা কিছু বলবো না। একটা সাইকিয়াট্রিস্ট যদি এই কথা বলে থাকে তাহলে এর চেয়ে বেশি আর কি বলবে আপনি বলেন। রাইট, ওকে। সবাই বলছে সামথিং রং। ওর বাবা যাই গলায় তাবিজ পরিয়েছে আর কানে কানে বলতে বলেছে যে ইত্তেখাস সাহেব তোমাকে চলে যেতে বলেছে 11 বার। তা আমার গালিবের কানে কানে ওর বাবা বলছে ইত্তেখাস সাহেব তোমাকে চলে যেতে বলেছে। তা আমার ছেলে বলছে কোথায় যাব? আমার বলে তুমি চুপ করে থাকো, মানে ওর শরীরে যেটা আছে তাকে অর্ডার দিয়েছে তুমি চলে যাও এখান থেকে। তখন এই কথা বলেছে আর 5 টাকা একটা কানা ফকিরকে দিতে বলেছে, সবগা স্বরূপকে দিয়ে চলে আসছে। আসার পরে ছেলে ওরা পর্যবেক্ষণ করছে, ডিএমএর অফিসাররা 16 জন বোর্ড বসছে ওকে নিয়ে, সে যে ছেলে ডিএমএ পাঠানো যাবে কিনা। এর ভিতরে কিন্তু ওরা আমাদের বাসায়, আমাদের সামনে বাসায় এসে আমাদের 14 গোষ্ঠী পাগল কিনা ছিল সব স্টাডি করেছে, যেটাই করা উচিত। ওরা ইনকোয়ারি করছে ক্যাডেট কলেজে ছেলে টিকলো কারা কারা ছিল। তারপরে ঝিনাইদহ ক্যাডেট কলেজে তারা ইনকোয়ারি করেছে ছেলে পাগল সমস্যা করেছে কিনা, এসব সব তারাই ভিতরে এইসব করছে, আমরা জানি না। আমি বাসার সামনে যাওয়ার পরে দোকানদাররা বলে যে ছেলে কি বিয়ে দিয়ে দিচ্ছেন ভাবি? তা আমি বলছি না, কেন? বলছি দামি দামি অফিসাররা এসে জিজ্ঞেস করছে ওর মা কেমন, ওর বাবা কেমন, 14 গোষ্ঠী কেমন, এরকম জিজ্ঞেস করছে। তা আমি বললাম না তো ভাই, এরকম বলে কাটাইনি। তারপরে এই তাবিজের অ্যাকশন চলে গেছে। পরে আমাকে বলছে ফোন করে যে আমি আমার কে যেন স্বপ্নে দেখাচ্ছে, আমার কথা বলে দিচ্ছি, তুই তাবিজ পড়েছিস, তোর তাবিজের কোনো অ্যাকশন আমি হতে দেবো না। আর তাবিজ খুলে বসে আছে, ঘুমের থেকে উঠে দেখি মাজায় যত তাবিজ দেওয়া হয়েছে সব খুলে বসে আছে। আর ও দেখছে এখানে ওখানে যায়, জ্ঞান হয়ে দেখছে সে সেখানে নাই। এই ঘটনা ভিতরে হচ্ছে, আমাকে কিন্তু আমার ছেলে বলেছে। আমার কিন্তু আর এই নলেজই নাই যে আমি দেখাচ্ছি জানাবো। আচ্ছা, ও এর ভিতরে আবার বলেছে যে তাকে নাকি আবার গলায় দড়ি নিতে ইচ্ছা করে। হ্যাঁ, গলায় দড়ি দিতে ইচ্ছা করে। আচ্ছা, হ্যাঁ ইচ্ছা করছে। হ্যাঁ, পরে এর ভিতরে বিএমএ আলারা জরিপ করে দেখেছে রিপোর্ট ভালো, ছেলেও বিএমএ যেতে চাচ্ছে, বিএমএ পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দিয়েছে এবং রুমমেটকে বলে দিয়েছে আর কিছু কিছু ছেলেদের বলে দিয়েছে ওকে ফলো করতে। ছেলে খুব কোয়ালিফাইড তো, খুব এবং খুবই ওখানে ভালো করতেছিল। পরে ওর রুমমেট বলছে যে গালিব তুই থাক, আমি একটু চিটাগাং শহর থেকে ঘুরে আসি। এই বলে সে গেছে। ছেলে কিন্তু খুব ভয় পায়, এখনো কিন্তু তার ভয় আছে। আর এর ভিতরে পাহাড় থেকে ফেলে দিয়েছে, এর ভিতরে অনেক কিছু ঘটনা ঘটেছে আগে। এগুলো হলো অজ্ঞান হওয়ার আগে, এটা আমরা জানি না, এগুলো সব পরে শুনেছি। আচ্ছা, তো এই একেবারে শেষের দিকে এসে কি ঘটলো? শেষের দিকে এসে দেখেন যেদিন রুমমেট চলে গেছে বললো গালিব তুই থাক, আমি হলো। আর পাশের রুমের তাদেরকে বলে গেছে যে গালিবের দিকে একটু খেয়াল করো। ওর লাইট জ্বলায় দরজা খুলে বসে আছে কমপ্লিট পড়া। হ্যাঁ, সেদিন আবার ওই ডিনার আসছে। সেদিন কিন্তু আমার রাত্রিটা আমার কিন্তু খুবই অস্থিরতা কেটেছে। আর ছেলে এদিকে, ছেলের নিচে হাতে ছেলে গলায় দড়ি ছিলেন। এর আগের দিন সিনিয়রদের কাছে বলেছে কি গালিব তুমি এসছো, ভালো আছো? তখন বলেছে যে না ভালো আছি, কিন্তু আমার গলায় দড়ি নিতে ইচ্ছা করে। তখন বলেছে গলায় দড়ি নিতে ইচ্ছা করে, তা বলো আমরা ঝুলাই দেবো, ফান করেছে এইটা বলেছে। এরপরে রাত্রে সে গলায় দড়ি নিচ্ছে, নিজের হাতে গলায় দরজা আটকাইছে, বাইরের থেকে কে তালা দিয়েছে, বাইরের থেকে তালা দেওয়া। ছেলে কিন্তু দরজা খুলে শুয়েছিল। আর এমন সময় নিজেদের দড়ি থাকে ওদের ব্যাগের ভিতরে, সেই দড়ি দিয়ে ফ্যানে ঝুলে সে বলেছে বাঁচা বাঁচা, কার নাম বলেছে, আমাকে মেরে ফেললো। ওর রুমমেট এসে দেখে গালিব অজ্ঞান, গালিব নিচে পড়ে আছে, গলায় দড়ি টড়ি ফাঁসি দেওয়া, তারপরে বেঁচে আছে। তাড়াতাড়ি তাকে সিএমএসে নেওয়া হয়েছে। তখনই সিএমএসে আরো সব ক্যাডেটরা এসে গেছে। ওদের হয়ে যেত, কি যেন কোর্ট মার্শাল হয়ে যেত। পরে ছেলে মারা গেলে পরে ওরা সিএমএসে নেওয়ার পরে আমাকে ফোন করে জানিয়েছে যে আপনার ছেলে আবার সিএমএসে। তখন এটা আমি হাঁটতেল, তখন আমি বুঝে গেছি যে আমার ছেলে আবার একটা অকারেন্স করেছে। শেষ। পরের দিন আমরা রওনা হয়েছি। তারপরে ওনারা বলে যে এই ঘটনা, আপনার ছেলেকে আর রাখা গেল না। তখন আমার ছেলেকে আমি অফিসারের কাছে হাত পায়ে ধরলাম যে আমরা এখন বুঝতে পেরেছি, আমরা হলো একটু তদবির করবো, আমরা একটু এই যে এখন দোয়া লিখে নিয়ে আসছি পানি দিয়ে,
জাফরান কানালের এইগুলো আমরা খাওয়ালাম। ছেলেকে সেখানেই বসে খাওয়াতে লাগলাম। তারা খেজুর দিয়েছে, এক ইমাম সাহেব দিয়েছে, ওটা খাওয়ালাম। খাওয়ানোর পরে আমার ছেলের ভালো লাগছে। ছেলে বলতে লাগলো, চোখ দিয়ে পানি আসতে লাগলো যে আমার সেনাবাহিনীর পোশাক পরার খুবই ইচ্ছা ছিল, কিন্তু আমি পড়তে পারলাম না, মানে রাখলো না। কর্নেল যে ওনার ছেলের ডায়েরি দেখে আমি যা দেখলাম, আপনার ছেলে 20 বছর পরে যদি আপনার ছেলে লেফটেন্যান্ট কর্নেল এর চেয়ে বেশি না হয়, তাহলে আমার নাম আমি পাল্টিয়ে দেবো। এত ছেলে কোয়ালিফাইড ছেলে, ওকে পুকুরে চাষ করতে দেওয়া হয়, আমার মনে হয় একটা দিয়ে সে 100টা 1000টা বানাতে পারতো। ও যদি বাসের হেল্পার হয়, আমার মনে হয় বাসের মালিক হতে তার বেশি দিন টাইম লাগতো না। এত কর্মঠ, এত পরিশ্রমী, এত ছেলেটাকে কি আপনি এখন আপনার বাসায় রাখেন, রাইট? না না, বাস ছেলে অনেক কাহিনী, এখন ছেলে আমার আওতার বাইরে। আমার কোথায় আছে আপনার ছেলে? ছেলে এখন আয়ারল্যান্ডে আছে, সে এখনো জাদুটোনাগ্রস্ত আছে। আবার নারায়ণগঞ্জের এক হাফেজ সাহেব, তার কাছে গিয়েছি, সেও বলেছে ছেলে আনতে পারলে আমরা তাকে মানে চিকিৎসা করলেও ভালো হবে, সে এখনো অসুস্থ। আপনারা বিদেশে, ওর লাইফ নষ্ট হয়ে যাচ্ছে, বিদেশে আছে কিন্তু ওর লাইফ কিছু বলার আছে? হ্যাঁ বলেন। হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম, আমি রেজা। হ্যাঁ, হ্যাঁ এখন আপনার কথা শুনলাম আর কি, সব স্টোরি শুনলাম। আমাকে সত্যি কথা বলবেন, ইনশাআল্লাহ হেল্প হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার ছেলে কি খুবই নম্র ভদ্র ছিল আগে, মানে মেট্রিকের আগে? হ্যাঁ হ্যাঁ, একদম ভদ্র, তার কোনো বন্ধু নাই, কেউ নাই, মানে একা একা পড়াশোনা করতো, চুপচাপ এরকম ছিল? জি জি জি। এবং সব সময় খুব ভালো রেজাল্ট করতো, খুব ব্রিলিয়ান্ট, কার সাথে কম মিশতো এবং মা ভক্ত ছিল, বন্ধু মানে আমি, রাইট? হ্যাঁ হ্যাঁ জি। সেনাবাহিনীতে আমি ছিলাম 2004 সালে। বিএমএ ট্রেন থেকে আমিও ব্যাক করে চলে আসছি কুমিল্লাতে, আমিও চলে আসছি কষ্টে আর কি, কিন্তু আমরা মানে আমাদের গৌরব বাংলাদেশ সেনাবাহিনী। আচ্ছা আন্টি, আপনার এই সমস্যা খুব দ্রুত সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা কিবির ভাই, যা শুনলাম গালিবের ঘটনা, আন্টির সাথে কথা বললাম ফোনে, ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট আমি যতটুকু চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি, যদিও এটা জাস্ট আমার ইনটিউশন বা আমার ইমাজিনেশন পাওয়ার বলতে পারেন, মানে আমি কোনো সুপার ন্যাচারাল ম্যান না বা সুপারম্যান না, আমি আপনাদের মতোই সাধারণ মানুষ। আমি দেখতে পাচ্ছি যে ছেলেটা গালিব, সে শুকনা করে লম্বা শ্যামলা গায়ের রং, একটা জঙ্গলের মধ্যে দাঁড়ায় আছে। আমি এখন দেখতে পাচ্ছি, জাস্ট চোখ বন্ধ করে আমি কথা বলতেছি এখন এই মুহূর্তে। সে কি দিয়ে জানি মাটি খুঁড়তেছে, ওইখান থেকে একটা পোকা বেরিয়ে আসে। পোকার সাইজটা একটু বড় ধরনের, বা কেমন জানি সাইজটা, মানে আমি দেখি নাই। আপনি আপনার ইমাজিনেশন জায়গা চোখ বন্ধ করে কথা বলতেছি, আমি দেখতে পাচ্ছি সে মাটি খুঁড়ে একটা পোকা বেরোয়েছে, অনেক বড় পোকা। সেই পোকাটাকে সে মারছে, সেই পোকা রক্তটা সাদা ছিল। তারপর থেকে ঘটনা শুরু তার সাথে, আমি জাস্ট দেখলাম এটা। আর আমি আমার লাইফের অভিজ্ঞতা থেকে, যে ছেলেটা গালিব, যার কথা এতক্ষণ আমরা শুনলাম, এই যে মহিলাটা আন্টি যেটা, ওনার পারিবারিক সূত্রে পরিবারেরই কেউ আপনজন, হ্যাঁ, সে একজন মহিলা ব্ল্যাক ম্যাজিক করছে ছেলেটাকে, কালো জাদু যেটা কুফরি কালাম বলে করছে। কিন্তু আমরা সায়েন্টিফিক ব্যাখ্যা এটা আছে, সায়েন্টিফিক রিজন আছে। আমি দেখতে পাচ্ছি এটাই একটা, তো পোকাটা দেখলাম, আমি আরো দেখতেছি কোন একটা মহিলা, স্বাস্থ্য ভালো, মোটা সোটা, মুখ লম্বা, চুল বড় কোমর পর্যন্ত, ওই মহিলা কোন একটা মাছের মধ্যে, ওই মাছটা কিন্তু খামারের মাছ, চাষের মাছ, মাছের মধ্যে তাবিজ মুখে দিয়ে সেই মাছটাকে ছেড়ে দিয়েছে পুকুরে। সেই মাছটা যেমন ছটফট করতেছে, ওনার ছেলেও ছটফট করতেছে, সিদ্ধান্ত নিতে ভুগতেছে। সেই মাছটা হয়তো মারা গেছে বা মারা যাবে। যখন সে মাছটা মারা যাবে, তখন সে ভালো হয়ে যাবে, আবার তাবিজ তাকে করা হবে, আবার তাকে কুফরি করা হবে, আবার সে পাগলামি করবে। তো এমন একটা সলিউশন দরকার কিবরিয়া ভাই, যে সলিউশনের পরে সে যাতে পার্মানেন্টলি সুস্থ হয় এবং যাতে ফিউচারে কোনো বদনজর, কোনো তাবিজ, কোনো কুফরি কালাম তার উপরে এফেক্ট না পায়। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আমি বলে দিই লিসেনারদেরকে, যেটা জানা একান্তই উচিত। ব্ল্যাক ম্যাজিক হলে বোঝার যে উপায়গুলো, আমরা জানি ব্ল্যাক ম্যাজিক হলে শরীরে লাল 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 দাগ পড়ে, ডান হাতের বা বাম হাতের, দুই হাতেরই বুড়ি আঙ্গুল এবং ইন্ডেক্স ফিঙ্গারের মাঝখানে একটা এক্স মার্ক হবে। এটা আমি আগেও বলছি, খুবই ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা সবাই লক্ষ্য করবেন, আপনার দুই হাতের বুড়ি আঙ্গুল এবং ইন্ডেক্স ফিঙ্গারের, এটা বাংলা কি আমি জানি না, ওই দুইটা আঙ্গুলের মাঝখানে একটা এক্স মার্ক থাকবে। এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের মানে প্রাইমারি বোঝার উপায় যে এখন ব্ল্যাক ম্যাজিক। কিন্তু এই যে ব্ল্যাক যে এক্স মার্কের কথা বললেন, এটার সোর্সটা কি? এটা সোর্সটা ব্ল্যাক ম্যাজিক হলে এটা লক্ষণ না, কিন্তু আপনি পেয়েছেন কোথায়? আমি পাইছি এটা দ্য ওয়ার্ল্ড অফ চিনে পাবেন আপনি, এটা স্টাডি করে পাওয়া যায়। শরীরে ফুসকা উঠবে, লাল লাল দাগ পড়বে, রাতে ঘুম কম হবে, খুব ইম্পর্টেন্ট, রাতে ঘুম কম হবে। সেই বাসায় বাচ্চা কাচ্চারা ওয়ালের কোনার দিকে তাকায় কান্নাকাটি করবে, সিম্পটম গুলো এরকম পাওয়া যায়। ওকে, এই যে কথাগুলো আপনি বললেন, সেগুলো ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে হতে পারে, অন্য কোনো কারণেও হতে পারে। সুতরাং এটা ভালোভাবে একজন যিনি এসব বিষয়ে জানেন তার কাছে না গিয়ে এই সিম্পটম গুলো যদি থাকে, তার মানে সেটা ব্ল্যাক ম্যাজিক হয়েছে, এটা ধরে নেওয়াটাও কিন্তু বোকামি হবে। রাইট রাইট। মানে আমরা আমাদের এই প্রোগ্রামটা যেহেতু
লক্ষ লক্ষ মানুষ শুনতেছেন, আমরা যেগুলো বলতেছি নিজের থেকে একটু যাচাই করে নেবেন। আমাদের ভুল হতে পারে, আমরা মানুষ। এখানে একটা বিষয় লক্ষণীয় কিবির ভাই, ব্ল্যাক ম্যাজিকের যে ইফেক্ট এবং ব্ল্যাক ম্যাজিক যারা করে এবং ব্ল্যাক ম্যাজিক যারা করায়, এখানে কিন্তু 3টা স্তর। এগুলা হয় কোনো গাছ দিয়ে করে, গাছের শিকড় দিয়ে, বা কোনো তাবিজ দিয়ে, বা কোনো পশুকে বলে দিয়ে, বা কোনো মানুষকে সাক্ষী রেখে, অথবা কিছু নকশা থাকে যেগুলো পুরাতন নকশা, যেগুলো কুফরি নকশা। আমরা দেখি আরবি লেখাকে উল্টায় যখন কিছু করা হয় সেটা সবচেয়ে ডেঞ্জারাস ব্ল্যাক ম্যাজিক হয়। আর ব্ল্যাক ম্যাজিকে করতে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, নখ, হাতের নখ, চুল, শরীরে কাপড় যে থাকে, পরনীয় কাপড়, বডির কোনো পার্ট বা আমার পছন্দের কোনো অংশ। তো আপনারা খেয়াল করবেন যখন বাসায় নখ কাটবেন, সেই নখটা কখনো বাসায় মেঝেতে ফেলাবেন না, বাইরে ফেলবেন। চুল কাটার পরে খেয়াল করবেন যদি কোনো দর্জি বা কেউ চুলটা যাতে মিক্স হয়ে যায় অন্যদের সাথে। আর এগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করতে চাইলে জাস্ট আপনার নখের একটা অংশ পেলে যথেষ্ট, খুব সহজে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করতে পারবে। এই ক্ষেত্রে আমি বলবো কি ভাই, যে আপনাদের কাপড় টাপড় ধোয়াচ্ছেন, আপনার কাপড়ের কোনো অংশ বা কোনো বোতাম কাউকে দিয়ে আসলো কিনা, বা আপনার নখের কোনো অংশ কাউকে দিয়ে দিল কিনা, বা যেটা দিয়ে মাথা আশ্রাচ্ছেন চিরুনি দিয়ে, চিরুনিতে লাগানো চুলটা আপনাকে ঠিক মতো পুরা দিলেন কিনা বা ফেলে দিলেন কিনা, নাকি এটা কেউ নিয়ে গেল, এইগুলো একটু খেয়াল রাখবেন, কারণ এগুলাই কিন্তু মাধ্যম ব্ল্যাক ম্যাজিক। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় 4 মিনিটের বিরতি নেব। আর বিরতি নেবার আগে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি আগামীকাল আমাদের একটি হন্টেড লাইভ হবে ফেসবুকে, এবং সেটা হবে বগুড়ার মহাস্থানগড় থেকে। ফিরে আসছি 5 মিনিট পর। ডর মানে ভয়, ডর এক্লিপস। 5 মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি ডরে। ডরের রেসিপিটা নিশ্চয়ই মনে আছে। হালকা করে জানলাটা খোলা রাখবেন এবং ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডে 1 কিংবা 1-এর অধিক 2 জন, এরপর আরামসে শুনতে থাকুন ডর। দেখুন রাতের ঘুম হারাম হয় কিনা। বিকজ আমরা বলি ডর মানে ভয়। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। যেটা প্রথমেই বলেছিলাম, ব্ল্যাক ম্যাজিক নিয়ে সায়েন্স কি বলে সেটা আপনাদেরকে শোনাতে চাই। চলুন সায়েন্স কি বলছে একটু জানি। খুব ইন্টারেস্টিং একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আই হ্যাভ স্টাডি লট ফর 1 week and I found nothing, logically nothing about science and black magic. Basically সায়েন্স এবং ব্ল্যাক ম্যাজিকের মধ্যে কোনো রকম বোঝাপড়া নাই। বিকজ সায়েন্স ব্ল্যাক ম্যাজিক ব্যাপারটাকে স্বীকারই করতে চায় না। ধর্মের মধ্যে, পৃথিবীর যে কোনো ধর্মের মধ্যে ব্ল্যাক ম্যাজিকের ব্যাখ্যা বিভিন্নভাবে এসেছে। বিশেষ করে আমাদের ইসলাম ধর্মে ব্ল্যাক ম্যাজিকের যে ব্যাখ্যাগুলো এসেছে এবং ব্ল্যাক ম্যাজিকের যে বিভিন্ন প্রভাব আছে সেটা তো স্বীকার করে নেয়াই হয়েছে। সুতরাং ধর্মের দিক থেকে যদি আমরা ব্যাখ্যা করতে চাই, তাহলে কোনো কোনো রিলিজিয়াস স্কলার যারা আছেন তারা এটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। কেউ কেউ সিমটম খুঁজে বের করার চেষ্টা করেছেন, কেউ কেউ বলেছেন এটাকে কিভাবে রিলিজিয়াস ওয়েতে রিডিউস করা যায়, এটা থেকে বের হয়ে আসা যায়। কেউ কেউ এটা থেকে প্রোটেকশন নেবার জন্য কি করা উচিত সে বিষয়ে বিভিন্ন রকমের ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু সায়েন্সে, ইভেন সাইকোলজির জায়গাটা থেকেও এটার তেমন কোনো স্বতঃসিদ্ধ প্রুভেন কোনো এক্সপ্লানেশন নাই। কিন্তু সায়েন্স এটাকে পুরোপুরি অস্বীকার করছে, কিংবা এটার যে সামাজিক জীবনে প্রভাব নেই বিশ্বাসের জায়গাটা থেকে সেটাকে মানছে না, সেটা বলাটাও খুব মুশকিল হবে। মোটা কথা হচ্ছে, ব্ল্যাক ম্যাজিক যদি আপনি রিলিজিয়নের জায়গাটা থেকে যান, তাহলে বলবো ঈশ্বরের ওরশিপ, ঈশ্বরকে মানার ক্ষমতার জায়গাটাকে শয়তানকে বসিয়ে এমন কিছু সাধনা করা যা ব্যক্তি বা কমিউনিটির স্বার্থকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে। কিন্তু সায়েন্সের জায়গা থেকে যদি আপনি যান, তাহলে এটা পুরোপুরি অবৈজ্ঞানিক এবং অবিশ্বাস্য একটা বিষয় বটে। ডর এক্লিপস। প্রিয় শ্রোতা, প্রতি সপ্তাহে প্রচুর মেইল পাই আমরা এবং চেষ্টা করি 1-2টি গুরুত্বপূর্ণ মেইল পড়ার। বেশ কয়েকটি মেইল পেয়েছি আমরা প্রিয় শ্রোতা, বেশ কয়েকটি না বলবো, বেশ কয়েকশো। আমরা তার মধ্যে থেকে যে কটা পড়ার মতো আমরা চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ভালো আছেন। ভাইয়া দয়া করে আমার নামটি ভিডিওতে প্রকাশ করবেন না। ভাইয়া আল্লাহর ওয়াস্তে পুরো মেইলটা পড়বেন এবং একটি সমাধান দেবেন। আমার বাবাকে নিয়ে অনেক সমস্যার মধ্যে আছি। প্রায় 2-2.5 বছর আগে আমার বাবার ব্যবহারের মাঝে অনেক পরিবর্তন আসে।
কোনো কারণ ছাড়াই আমাদের বকাঝকা এবং মারধর করেন, বিশেষ করে আম্মাকে পুরো আত পাগলের মতো হয়ে যান। এই সমস্যা আবার সবসময় থাকে না, হুট করে এইরকম হয়ে যান। এইসব দেখে আশপাশের মানুষ বলল জাদু করেছে। এসব শুনে আমরা বাবাকে কবিরাজের কাছে নিয়ে যাই। কবিরাজ বলে যে ওনাকে আমাদের কোনো এক আপনজনই জাদু করেছে। কবিরাজের কাছে নেয়ার পর অনেকদিন ভালোই ছিলেন, কিন্তু কিছুদিন যাবার পর দেখা যায় ওই সমস্যাগুলো আবার শুরু হয়ে গিয়েছে। তিনি ব্রাকেটে লিখেছেন, ভাইয়া আমার বাবা তাবিজ কবজে বিশ্বাস করেন না, তাই কবিরাজ যে তাবিজ দিয়েছিল ওগুলো খুলে রেখেছেন। আমরা অবশ্যই তাকে অ্যাপ্রিশিয়েট করবো, বস। আমরা তাবিজের বিপক্ষে। কবিরাজ যা বলেছিল তা থেকে আমরা আমাদের ছোট চাচা চাচিকে, কারণ কবিরাজ যা বলেছে সেই সব ওদের সাথে মিলে গেছে। ভাইয়া আমার বাবা মিষ্টি খুব পছন্দ করেন, যে কেউ ওনাকে মিষ্টি জাতীয় কিছু দিলে উনি নির্দ্বিধায় খেয়ে ফেলেন। ভাইয়া আমরা শুধু 3টি বোন আর আমাদের কোনো ভাই নেই। আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না, এই বাবাই আমাদের সব। যদি ওনার কিছু হয় তাহলে আমরা সব শেষ হয়ে যাব। প্লিজ ভাইয়া আল্লাহর ওয়াস্তে আমাদের সাহায্যটুকু করবেন, একটা সমাধান দেবেন আশা করছি। এবং বাবার যে ছবি পাঠিয়েছেন সেটা আমি রেজা ভাইকে একটু আগে দেখিয়েছি। রেজা ভাই পুরোটাই আপনাকে আমি ছবিটা দেখলাম, 2 পরা পাঞ্জাবি পরা দাঁড়িয়ে আছে, যথেষ্ট নুরানি চেহারা, সুন্দর লোক। যে যখন একটা মানুষ বয়স হয় 50, 55, 60 পার হয়, তখন একটা এইজ জনিত রোগ হয়, হ্যাঁ, নিউরোসাইকোটিক ডিসঅর্ডার বলে সেটাকে। তখন মানুষ অনেক সময় শিশু সুলভ আচরণ করে, হ্যাঁ। তো আর যদি প্যারানর্মাল ব্যাখ্যা আমি দেই, যেটা ছবি দেখলাম আমি, ওনার উপর যেটা আসছে সেটা হচ্ছে আসলে কুফরি বলবো আমি আলটিমেটলি, কারণ কুফরির উপরে বা ব্ল্যাক ম্যাজিকের উপরে কিন্তু বাংলাদেশের এখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নির্যাতিত হচ্ছে, অলরেডি হচ্ছে। আমাদের যে পরিমাণ মেইল পাচ্ছি, আমার ধারণা ছিল না এত পরিমাণ রেসপন্স এইরকম একটা প্যারানর্মাল অনুষ্ঠানে আসতে পারে। আমি সাইকিয়াট্রিস্টের সাথে এই অনুষ্ঠানটা নিয়ে যোগাযোগ করি, বিশেষ করে ডক্টর তাজুল ইসলাম, যার নাম আপনারা যাহা বলিব সত্য বলিবতে শুনবেন। উনি বাংলাদেশের রিনাউন্ড একজন সাইকিয়াট্রিস্ট। কোনো সমস্যা পড়লে আমি ওনার সঙ্গে যোগাযোগ করি সায়েন্সের কোনো বিষয় নিয়ে। আপনি চিন্তা করতে পারবেন না যে বাংলাদেশের কত মানুষ মানে এই ধরনের সমস্যায় ভুগতেছে, ব্ল্যাক ম্যাজিক কিংবা প্যারানর্মাল ডিসঅর্ডার যাই বলি না কেন। এবং আমাদের স্বাস্থ্য খাতে এই মানসিক বিষয়গুলো নিয়ে গুরুত্ব দেওয়ার মতো সায়েন্টিফিক্যালি তেমন কিছু নেই বললেই চলে। নাই, বাংলাদেশে নাই। যেগুলো আছে সেগুলো যে কবিরাজ আছে বেশিরভাগ ভণ্ড, আমি মনে করি, পার্সোনাল মতামত। তার বিষয়ে আমি বলি, ডর পেজে একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আমি অনর্গল মেসেজ আসতে যাচ্ছে, প্রতি সেকেন্ড একটা করে আছে মেসেজটা। এতগুলো এসএমএস পড়াও তো সম্ভব না। আর আমি চেষ্টা করবো আপনাদের সাথে পার্সোনালি কাউন্সিলিং করার। বাট হি রিয়েলি ডিজার্ভ দিস এন্ড হি ইজ এ ভেরি গুড ম্যান ইন এ সেন্স। ওনাকে আমি এখন পর্যন্ত কোনোদিন রাগ করতে দেখিনি। আমি চাই আল্লাহ ওনাকে সবসময় বিপদ মুক্ত রাখুক। কজ রেজা ভাইকে ক্ষতি করার জন্য অনেকেই ট্রাই করেন, বিভিন্নভাবে ট্রাই করেন। উনি যেসব কাজ করেন নিজের চোখে দেখি তো, মানুষ হিসেবে সে কেমন, মানুষ হিসেবে জায়গাটা থেকে আমি ওনাকে 100তে 100 দিব। এই কারণে অত্যন্ত সফট হার্টেড একজন মানুষ এবং অনেক ভালো মাপের একজন মানুষ। উনি কাউকে ফেরান না ওনার কাছে আসলে। সো এটা একটা অনেক বড় বিষয় আর কি। যাই হোক, আমি বেশ কিছু এই কথাটা বেশি বলে ফেলছি, ওই লোকটা শেষ করে নি। হ্যাঁ আপু, আপনার বাবাকে যেটা করা হয়েছে সেটা ব্ল্যাক ম্যাজিকের একটা স্তর, হ্যাঁ, এটাকে আমরা আলফা বলতে পারি। ব্ল্যাক ম্যাজিকের কিছু ভাষা থাকে, আলফা থাকে, পেন্টাগ্রাম থাকে, অক্টাকল থাকে। যেটা ওনাকে করা হয়েছে সেটা অক্টাকল থেকে করা, মানে অক্টাকলকে স্টারকে চোখা দিকটা নিচের দিকে, আমি কিভাবে বোঝাবো এটা আমি বুঝতেছি না। চোখা দিকটা নিচের দিকে থেকে যেটা করা হয়, 5টা মন্ত্র পরে করা হয়, এটা ওনাকে করা হয়েছে। মানে এজ মাই থিওরি, এজ মাই রিসার্চ। ওকে, এখান থেকে কাটানোর জন্য ওনার সাথে সরাসরি কথা বলা ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আপনি বলবেন কিনা, যে উনি যে যাদেরকে সন্দেহ করতেছেন ওনার আত্মীয়র মধ্যে ওনার নামও মেনশন করে, এগুলো বলা ঠিক না ভাই। না, কিন্তু আপনি বলবেন কিনা এটা সঠিক কিনা, মানে উনি যে জিনিসটা সন্দেহ করছেন 100% রং। 100% রং। আমি সেটাই বলতে চাচ্ছিলাম, 100% রং। প্রথম কথা হচ্ছে আমাদের জায়গা থেকে আমরা কাউকে কখনো এটা ইন্সপায়ার করি না। প্রমাণ কি? আমার কথা হচ্ছে প্রমাণ কি? হ্যাঁ, সেটাই কি। ওকে, আসসালামু আলাইকুম কিবরিয়া স্যার, অনুগ্রহ করে ইমেইলটি পড়বেন প্লিজ। আমার নাম জুবায়ের আহমেদ, আমি বর্তমানে ধানমন্ডির জিগাতলাতে থাকি, গ্রামের বাড়ি বরিশাল। আমি অনেক ধরনের প্যারানর্মাল ঘটনার সম্মুখীন হয়েছি। আমার বড় বোনকে জিন আসর করেছিল, যদিও সেটা ছাড়ানো হয়েছে, তবে কিছু সমস্যা রয়ে গেছে। এছাড়া বর্তমানে আমি অনেক প্যারানর্মাল ঘটনার সম্মুখীন হচ্ছি। যেমন ঘুমোতে গেলে হঠাৎ শুনতে পাই পরিচিত কেউ আমার নাম ধরে ডাকছে। উঠে দেখি বাসার সবাই ঘুমোচ্ছে। প্রথমে ভাবতাম আমার হ্যালুসিনেশন হচ্ছে, পরে লক্ষ্য করে দেখলাম তা নয়। প্রতিটি দিন এই ঘটনা ঘটছে। এছাড়াও বাসার ভেতর চেয়ার টানার শব্দ, দরজা ধাক্কানোর শব্দ ইত্যাদি শুনতে পাই। একজন হুজুরের কাছে গিয়েছিলাম, সে বলেছিল আমাকে এবং আমার পরিবারকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে এবং আমার উপর নাকি একটি খারাপ জিনের নজর রয়েছে। তার দেয়া ট্রিটমেন্টে কোনো কাজই হলো না, বরং সমস্যা বাড়তে থাকে। সে আরো বলেছিল আমার পরিবারে অশান্তি বাড়বে, বাবার ব্যবসায় ক্ষতি এবং আর্থিক সমস্যা বাড়বে। আসলে তাই হয়েছে। সে বলেছিল এগুলো সবই ব্ল্যাক ম্যাজিকের জন্য। যদি সাহায্যের মালিক মহান আল্লাহ, তবে উসিলা হিসেবে কেউ সাহায্য করেন। এখন রেজা ভাইয়ের সাহায্য আমার খুবই দরকার। উনি একদমই যেটা বলেছেন যে উনি কোথায় থাকেন ডিটেল বলে দিয়েছেন। ওনার ছবিটা একটু দেখান আমাকে। জি, ওনার ছবিটাও কিছুটা অ্যাবনরমাল আমার কাছে মনে হচ্ছে। জুবায়ের ভাই, আপনার ছবি দেখলাম,
আমি যতটুকু বলতেছি কথাগুলো মিললে কমেন্ট করবেন, না মিললে লিখবেন যে রেজা ভাই কথাগুলো মিলে নাই। আপনার সাথে পানির খুব রিলেশন আছে, মানে পানিতে আপনি যাতায়াত করছেন অনেক। আমি আপনার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আপনার এমন টাইমে জন্ম যে জন্মটা ইহুদিরা বা নাসারা যারা আছে তারা ব্যাড লাক হিসেবে গণ্য করে। আপনি বেশিরভাগ ফলো করেন খ্রিস্টানদেরকে, তার যে আইডল হোক বা তার যে ফলোয়ার বা সে যে ফলো করে, এটা আসলে তার ধর্মের সাথে যায় না। খারাপ বলবো না, এটা জাস্ট আপনার সাথে যায় না ব্যাপারগুলা। এগুলো থেকে সমস্যা উৎপত্তি। আপনার সাথে কারো মনোমালিন্য সবচেয়ে বেশি হয়, আপনার সাথে কারোই মিলে না। কিন্তু আপনার মধ্যে একটা গুণ খুব ভালো, মানুষকে খুব ইজিলি মোটিভেট করতে পারেন, মানুষের মন জয় করতে পারেন খুব সহজে। কিন্তু আপনি এটা জানেন না হয়তোবা যে আপনার পিছনে লোকজন অনেক কথা বলে আপনার এগেইনস্টে। আমি ওনাকে প্যারানর্মাল সমস্যা বলবো না, জাস্ট কাউন্সিলিং দরকার। তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি ওনাকে যে ভালো একজন সাইকিয়াট্রিস্ট দেখান আপনি। শেষ করতে চাই ডর ইক্লিপসের 3rd এপিসোড এবং হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কিন্তু যার কথাই শেষ হবে তার কথাতেই হোক। জি, আমি যাবার বেলায় সবসময় মন খারাপ হয় আমার। আচ্ছা, তার আগে একটা কথা বলি, আগামীকালকে আমাদের বগুড়া থেকে লাইভ আছে। ভাই বগুড়া থেকে লাইভ আছে, আমি অনুষ্ঠান শেষ করে কালকে সকালবেলায় রওনা হচ্ছি। এটা খুব রিস্কি একটা লাইভ বলবো আমি এই কারণে যে মহাস্থানগড় কিন্তু খুবই বিখ্যাত একটা জায়গা, হিস্ট্রি নিয়ে কিছু বলার নেই, আপনি নিজেও জানেন। পুরো এরিয়াটাই বেহুলা লক্ষিন্দরকে মহাস্থানগড়কে বলে। হ্যাঁ, বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর আছে, দেবীর ঘাট আছে, তারপরে আপনার হচ্ছে জীবনকূপ, সেটা নিয়েও এক ধরনের মিথ আছে। পরশুরামের সঙ্গে শাহ সুলতানের যে যুদ্ধটা হতো এবং সেখানে মারা যেত সৈন্যরা, তাদেরকে নিয়ে এরকম কথা আছে, এগুলো মিথ সবই আসলে। ওই জীবনকূপে ফেললে তারা পরের দিন জীবিত হয়ে যেত। পরবর্তীতে এরকম শোনা যায় এক টুকরো মাংস কাক নাকি ওখানে ফেলে দিয়েছিল, তারপর থেকে এটা কাজ করেনি। এগুলো সব মিথ, এগুলো ইতিহাস, এগুলো লোককাহিনী আর কি। পুরো মহাস্থানগড় নিয়েই এরকম অসংখ্য মিথ আছে। আমাদের মূল জায়গাটা হচ্ছে যেই জায়গাটা হন্টেড, সেই জায়গাটা নিয়ে এখন পর্যন্ত কথাবার্তা কেউ কোনো কিছু বলেনি। মহাস্থানগড় তো আসলে রাতে বেলা থাকে না বা যায় না। হ্যাঁ, থাকে না। তো আমি জানি না কি ধরনের এক্সপিরিয়েন্স হবে। ওখানে একটা বিশেষ জায়গা থেকে আমি এই জায়গাটায় আসতে চাই খুব অল্প সময়ের জন্য, এবং আশা করি ওটা লিসনাররা অনেক বেশি এনজয় করবে। পুরো লাইভ শুরু হবে, আপনারা মিস করবেন না। মিস করবেন তো মিস করলেন। তো যাওয়ার বলে একটা কথা আমি বলবো আপনাদেরকে, একটা ট্রিক আমি দিচ্ছি, একটা কোশ্চেনে ফেলে দিচ্ছি। সকল সত্যই মিথ্যা, আবার সকল মিথ্যাই সত্য। এটা আপনাদের জন্য প্রশ্ন আজকের। আমাকে জানাবেন এখান থেকে আপনারা কি পেলেন। এটা আমি বিশ্বাস করি এই কথাটা, আপনারা কি ভাবেন আমি জানতে। ওকে, আমরা ফেসবুকে এই মুহূর্তে একটা স্ট্যাটাস আপলোড করছি, সকল সত্যই মিথ্যা আবার সকল মিথ্যাই সত্য। এটা রেজা ভাই বিলিভ করেন। আপনার জায়গাটা থেকে আপনি কিভাবে এই বিষয়টাকে ব্যাখ্যা করবেন, রেজা ভাই পরের সপ্তাহে এটাকে ব্যাখ্যা দিবে। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আপনি বোধহয় সালাম দিতে চেয়েছিলেন, বলে একসাথে সালাম দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডর এক্লিপস।